অরিনের ভাবনার জাল ছিন্ন হয় ভেজা নেত্র পল্লবে। আশেপাশে তাকায়, সূর্য অস্তমিত হয়ে গেছে। গোধূলি লগ্ন পেরিয়ে আধার নেমে আসছে ধরণীতে। ধীরে ধীরে অনামিশায় ছেয়ে যাচ্ছে পরিবেশ। হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করেছে। অম্বর মেঘাচ্ছন্ন রূপ ধারণ করেছে। হয়তো ঝড় বৃষ্টি হবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। এমন সময় ঝড় বৃষ্টির দেখা মেলে ধরণীর বক্ষে। আজও সময়টা তেমনই হালকা শীতল হাওয়া অরিনের মেলি শরীর ছুঁয়ে যাচ্ছে। খোলা চুলগুলো যেন হাওয়ার সাথে তাল মিলিয়ে নাচছে। শাড়ির আঁচল উন্মুক্ত ভঙ্গিতে উঠছে। অরিন শাড়ির আঁচল জড়িয়ে নেয় শরীরে। দৃষ্টি ফিরিয়ে সরাসরি তাকায় আবিরের দিকে। ভেজা কণ্ঠে বলে, আপনি নিচে যান, আমি পরে যাব। আবির ভরাট কণ্ঠে বলে, হুম, এখনই নিচে যাও। ছাদে একা থাকার কোনো দরকার নেই। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। ছাদে থাকতে ভালো লাগছে, আপনি নিচে যান। আমি নিচে গেলে বুঝি কান্নাকাটি করতে অসুবিধা হবে? সারহানকে ডাকবো? সারহান ভাইকে কেন ডাকবেন আজও? সারহানকে ডেকে বলবো তোর বোন একটা ফ্রটের জন্য নাকের জল চোখের জল এক করছে। অরিন হকচকিয়ে গেল। বিস্ময় ভরা নয়নে তাকালো আবিরের দিকে। একটু রাগ হলো, কিন্তু তা প্রকাশ করলো না। মুখ ভার করে বলল, ঠিক আছে, নিচে যাচ্ছি। তার আগে আমায় একটা প্রমিস করুন। আবির দীর্ঘশ্বাস টানলো। অনাগ্রহী ভঙ্গিতে বলল, কি প্রমিস? আজকে ছাদে আমি আপনাকে যা যা বলেছি কাউকে বলবেন না। আমি চাই না এসব কথা আমার পরিবারের কেউ জানুক। তোর পরিবারের কথা মাথায় এসেছে অথচ প্রেম করার সময় আসেনি? মেয়ে মানুষ বড্ড অদ্ভুত। কথা শোনাচ্ছেন? কই কথা শোনালাম? এই যে এখন যেসব কথা বললেন সেগুলো কি ছিল? আবির হতাশাপূর্ণ চাহনিতে তাকালো অরিনের দিকে। মেয়েটা যে তার উপর ভীষণ রেগে গেছে তা বুঝতে সময় নিল না। তপ্ত শ্বাস ফেলেই বলল, প্রমিস করলাম তোমার ফ্রড বয়ফ্রেন্ডের কথা কাউকে জানাবো না। এবার খুশি হয়েছে? অরিন ক্রোধান্বিত কণ্ঠে বলল, আপনি আবার কথা শোনাচ্ছেন? আরে আরে, বিয়ের আগেই ঝগড়ার প্র্যাকটিস করছো নাকি? আমার সাথে ঝগড়া না করে তোমার হবু বরের সাথে ঝগড়া করো, তাও কাজে লাগবে। আপনি একটা বিরক্তিকর মানুষ। আর তুমি একটা ঘিলুবিহীন সুন্দরী রমণী। আবির, অরিন ক্রোধে জর্জরিত হয়ে চিৎকার দিয়ে উঠল। আবির হু হা করে হেসে উঠল। মেয়েটা আসলেই সহজ সরল। তা না হলে নিজের গোপন কথা অপরিচিত মানুষের কাছে বলে? এতটা বিশ্বাস এই সময় খুব কম মানুষকে করা যায়। অনেকে তো নিজের মানুষদেরও বিশ্বাস করে না। অথচ পাগলি মেয়ে অচেনা একটা ছেলেকে ভালোবেসে ঠকে গেল। এই বেঈমানদের দুনিয়ায় সহজ সরল হয়ে লাভ নেই। এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লাগলো মেঘাচ্ছন্ন অম্বর হতে। আবির মৃদু হেসে বলল, বৃষ্টি পড়ছে, এখনো দাঁড়িয়ে আছো? বৃষ্টি বিলাস করবে? অরিন গজগজ করতে করতে বলল, আপনি করুন দৃষ্টিবিলাস, আমি চললাম নিচে। অরিন ধপাধপ পা ফেলে চলে গেল রুমের দিকে। আবির অবাক হয়ে বলল, মেয়েদের মন বোঝা আসলেই মুশকিল। কিছুক্ষণ আগে বলছিল নিচে যাবে না, এখন আগে চলে গেল। আর কত কি দেখবো। আবির আনমনে হেসে উঠে রেলিংয়ে হাত রেখে অদূরে তাকায়। স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যায় তার শরীর। কিছু একটা মনে পড়তে সে ছাদে আর দাঁড়ায় না। হাওয়ায় এলোমেলো চুলগুলো হাত দ্বারা ঠিক করতে করতে পা বাড়ায় সিঁড়ির দিকে। সারহানের সাথে গুরুত্বপূর্ণ কথা বলে বাড়িতে ফিরতে হবে দ্রুত, নয়তো বৃষ্টির কবলে পড়তে হবে। আরশাদ সাহেব এবং আজমল সাহেব বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করতে গিয়েছেন। আসতে রাত গভীর হয়ে যাবে। পাত্রপক্ষ চৌধুরী নিবাস থেকে বেরোনোর পরে ওনারা নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওনাদের সাথে ইরফানও গিয়েছে। 2 দিন আগে মামাদের নিজস্ব কোম্পানিতে জয়েন করেছে। আগে থেকে কোম্পানির কাজে অভিজ্ঞ থাকায় আর না করেনি। ইরফান ঢাকার একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করেছে। পড়াশোনা শেষ করে ঢাকাতে একটা কোম্পানিতে জব করত। মাসের পর মাস পরিবারের মানুষদের থেকে দূরে থাকা খুবই কষ্টকর। তবুও মা আর বোনের জন্য কষ্টটুকু বিসর্জন দিয়েছে। ইরফানের বাবা নেই। 5 বছর আগে হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন পুলিশ অফিসার। ইসমা বেগম স্বামী হারিয়ে নিঃসঙ্গ হয়ে গেলেন। ছেলে আর মেয়েকে নিয়ে একা বাড়িতে থাকতেন। স্বামীর জমানো টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করাতে লাগলেন। একসময় সম্বলটুকু শেষ হয়ে গেল। ইরফানের প্রাইভেট ভার্সিটির পড়ার খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন ইসমা বেগম। খাওয়া, জামা কাপড়, পড়াশোনার জন্য তেমন টাকা ছিল না। এত কষ্টের মাঝেও ইসমা বেগম ভাইদের কাছে নিজের দুরবস্থার কথা ভুলেও প্রকাশ করেননি। নিজের মাঝে কষ্টগুলো চাপা রেখে ছেলে মেয়েদের ভালো রাখতে নিজের গহনা বিক্রি করে দিয়েছিলেন। নারীরা বোধহয় নিজের সন্তানদের ভালো রাখতেই সবকিছু করতে পারে। সারহান এবং ইরফান প্রায় সমবয়সী। ছোটবেলা থেকে তাদের বন্ডিং ছিল অসাধারণ। বাবা মারা যাওয়ার পর ইরফান ভীষণ ভেঙে পড়েছিল। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল প্রায়। সেই সময় সারহান টাকা দিয়ে হেল্প করে এবং ফুপুর বাড়িতে চলমান দুরবস্থার কথা জানতে পারে। যেদিন শুনেছিল সেদিন এক মুহূর্ত দেরি না করে বাবা এবং চাচাকে বলেছিল। সারহান যেহেতু সেই সময় স্টুডেন্ট ছিল, তাই
একা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আরশাদ সাহেব এবং আজমল সাহেব। পরের দিন ইসমা বেগম ও বাচ্চাদের নিজের বাড়িতে নিয়ে আসেন। তখন থেকে ইসমা বেগম, ইরফান এবং ইশরা এই বাড়িতে থাকে। আরশাদ সাহেব এবং আজমল সাহেব এসি কোম্পানির মালিক, সেই সুবাদে ইরফানকে নিজেদের কোম্পানিতে জব অফার করেন। বাড়ির ছেলে বাইরে গিয়ে জব করবে তা একটু দৃষ্টিকটু লাগে দেখতে। পড়াশোনা শেষ করে গত 1 বছর ধরে ঢাকার নামি দামি কোম্পানিতে জব করছিল ইরফান। এসি কোম্পানি থেকে জবের অফার আসতেই সে একসেপ্ট করে নেয় এবং দ্রুত জয়েন করে। কিচেনে গ্যাসের চুলার সামনে উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অরিত্রিকা। চুলার উপরে চা তৈরি করার জন্য পানি গরম করতে দিয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। আনমনা ভাব নিয়ে কিছু নিয়ে ভীষণ চিন্তিত, এদিকে মাথা ব্যথা করছে। বোনের ভালোবাসার দুঃখের কাহিনী শুনে দরজা বন্ধ করে ভ্যা ভ্যা করে প্রায় আধা ঘন্টা কেঁদেছে। হঠাৎ কেন কাঁদলো সে নিজেও জানে না। অরিত্রিকাকে কিচেনে আসতে দেখে একজন সার্ভেন্ট বলেছিল চা বানিয়ে দিবে, কিন্তু সেসব পরোয়া না করে নিজেই হাত পুড়িয়ে চা বানাচ্ছে। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে দে ফাইরুজ। সারহানের শান্ত ও শীতল কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতে অরিত্রিকার ভাবনা জাল ছিন্ন হয়। চকিত দৃষ্টিতে তাকায় পাশে দাঁড়ানো মানুষটার দিকে, অবাক হয়ে যায় মানুষটিকে দেখে। সচরাচর সারহান ভাইকে কিচেনের আশেপাশে দেখা যায় না। আজ হঠাৎ 1 কাপ কফির জন্য সরাসরি কিচেনে পা রাখলো। বড্ড আশ্চর্যের বিষয়। সার্ভেন্টদের কাউকে বললে তো কফি দিয়ে আসতো। অরিত্রিকা নিজের ভাবনা দমিয়ে রেখে মিনমিন করে বলে, সার্ভেন্টদের কাউকে বললেই তো কফি বানিয়ে আপনার রুমে দিয়ে আসতো। সারহান কিচেনের সেলফে হেলান দেয়, বক্ষে দুহাত গুজে তীর্যক দৃষ্টিতে তাকায়, বাঁকা হেসে বলে, তোর হাতে বানানো কফি খেতে ইচ্ছে করছিল। অরিত্রিকা চুলার আঁচ কমাতে গিয়েছিল। আচানক এহেনক কথায় গ্যাসের চুলা অফ করে দিল। উত্তেজিত হয়ে পুনরায় অবিশ্বাস্য চাহনিতে তাকালো সারহানের দিকে। থমথমে গলায় বলল, এসব কি বলছেন? মাথা ব্যথা করছে, কথা না বাড়িয়ে প্লিজ কফি বানিয়ে দে ফাইরুজ। কফি বানাতে পারবো না, আপনি বানিয়ে নিন। ভালোভাবে কথা বলছি, সহ্য হচ্ছে না। মনে হচ্ছে থেরাপি দেওয়ার সময় এসে গেছে। আম- আমি না, আমি আর থেরাপি নিতে চাই না। গুড গার্ল, ফটাফট কফি বানিয়ে দে। অরিত্রিকা বিরক্ত হলো বেশ, তবুও বিরক্তি ভাব প্রকাশ না করে তটস্থ ভঙ্গিতে অন্য পাত্রে গরম পানি তুলে দিল চুলায়। কফি পাউডার এবং মগ নিয়ে আসলো। মগের ভিতরে কফি পাউডার, চিনি এবং গরম পানি দিয়ে ছোট চামচ দ্বারা জোরে নাড়তে লাগলো। মুখ গোমরা করে একবার কফি মগের দিকে তাকাচ্ছে, আরেকবার সারহানের দিকে তাকাচ্ছে। আজ কোন ঝামেলায় পড়লো সে? সারহান শান্ত চাহনিতে দেখছে অরিত্রিকার কর্মকাণ্ড। মিনিট 5 পর কফি বানানো শেষ করলো। মনে হচ্ছে এতক্ষণ যুদ্ধ করছিল। অরিত্রিকা কফির মগটা সারহানের সামনে এগিয়ে দেয়। সারহান হাত বাড়িয়ে কফির মগটা নিয়ে নেয়, চুমুক দেয় উষ্ণ ধোয়া ওঠা কফিতে। কফির স্বাদ ভীষণ ভালো হয়েছে। মেয়েটা যে এত ভালো কফি বানায় সে জানতো না, জানবেই বা কি করে। 2 বছর তো এই বাড়িতে ছিল না। অরিত্রিকা আগ্রহী হয়ে তাকিয়ে আছে সারহানের দিকে। কফি কেমন হয়েছে তা শোনার ইচ্ছা পোষণ করছে মনে মনে। সারহান দ্বিতীয়বার চুমুক দেয় কফিতে। সেটুকু পান করে অরিত্রিকার মুখ পানে সতৃষ্ণ নয়নে তাকায়, শান্ত কণ্ঠে প্রশংসাসূচক বাক্যে বলে, কফিটা ভালো হয়েছে। অরিত্রিকার মুখ খুশিতে জলজল করে ওঠে। তা দমিয়ে রেখে ক্ষীণ কণ্ঠে বলে, শুধু ভালো হয়েছে? হ্যাঁ। অরিত্রিকা আমোদিত ভাব চুপসে যায়। ভেবেছিল সুন্দর একটা কমপ্লিমেন্ট দিবে, তা না করে শুধু বলল ভালো হয়েছে। এটা কোন ধরনের প্রশংসার মধ্যে পড়ে? চুলার দিকে তাকাতেই মনে পড়ে তার জন্য চাই বানানো হয়নি এখনো। যন্ত্রমানবটা এসে তার চায়ের দফা করে দিয়েছে। সে পুনরায় চুলার উপরে রাখা পাত্রের ভেতর নজর দিল, দেখলো পানি ঠান্ডা হয়ে গেছে। সে চুলা অন করে দিল। সারহান কফি খাওয়া শেষ করে মগটি রাখলো সেলফের উপর। অরিত্রিকা সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কফি খাওয়া তো শেষ, দাঁড়িয়ে আছেন কেন? সারহান ভাবলেশীনভাবে বলল, আমার বাড়িতে যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকবো, তাতে তোর কি? আমার কিছুই না, দাঁড়িয়ে থাকুন তাহলে। অরিত্রিকা রাগান্বিত কণ্ঠে বলেই নিজের কাজে মনোযোগী হয়। পানি গরম হয়ে আসতে চুলা বন্ধ করে দেয়। আর চোখে সারহানের দিকে এক পলক তাকালো। সারহানের সাথে দৃষ্টি মিলিত হতেই হকচকিয়ে যায়। নজর লুকিয়ে তড়িঘড়ি করে গিয়ে ভুলবশত সরাসরি এক হাত দ্বারা গরম পাত্রটি ধরে। পাত্রটি ধরার সাথে সাথে হাতে গরম ছ্যাঁকা লাগে, সাথে সাথে আর্তনাদ করে উঠে এবং গরম পাত্রটি ছেড়ে দেয়। সারহান আতঙ্কিত হয়ে যায়, বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? অরিত্রিকার চক্ষুদ্বয় ছলছল করছে। হাতের দিকে তাকাতেই দেখলো আঙ্গুলগুলো লালচে বর্ণ ধারণ করেছে। ব্যথায় হাতের আঙ্গুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওষ্ঠ কামড়ে ব্যথা সহ্য করে কোনো মতে বলে উঠল, হাতের আঙুল পুড়ে গেছে। সারহানের কর্ণকুহরে কথাটা প্রবেশ করতে এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে ফ্রিজের কাছে চলে গেল। আইস কিউবের বক্সটা নিয়ে আসলো। অরিত্রিকার ওড়নার এক কোণায় আইস কিউব জড়িয়ে নিল। অরিত্রিকার পোড়া হাত অন্য হাত দ্বারা ধরে আইস কিউব পোড়া স্থানে চেপে ধরল। অরিত্রিকা ব্যথায় যন্ত্রণায় মুখ কুচকে নিল। সারহান ব্যথায় জর্জরিত শীর্ণ মেলি মুখ পানে দৃষ্টি স্থির করলো। সযত্নে পোড়া স্থানে আইস কিউব ধরা অবস্থায় দৃঢ় কণ্ঠে বলল, মন কোথায় ছিল তোর? অরিত্রিকা ঘাবড়ে যায়। টপ টপ করে ঝরে পড়া অশ্রুকণা সারহানের হাতের উপরিভাগে স্পর্শ করে। ওষ্ঠ উল্টে ব্যথাতুর কণ্ঠে উত্তর দেয়,
আপনার দিকে। অরিত্রিকা সহজ সরল স্বীকারোক্তি। সারহানের মুখায়বব অতিশয় গম্ভীর হয়ে যায়, ভরাট কণ্ঠে বলে ওঠে, আমার দিকে মন পরেও দেয়া যেত, আর চোখে আমাকে না দেখে সরাসরি তাকিয়ে দেখলেও কিছু বলতাম না। কিন্তু না, তুই তো অসময়ে আমার দিকে তাকাবি, ফলস্বরূপ হাতটা পুড়ে গেল। অরিত্রিকা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্যথায় মলিন মুখশ্রী মেঝেতে নিবদ্ধ করলো। সারহান বুঝলো অরিত্রিকা লজ্জা পেয়েছে, কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। আইসকিউব আলতোভাবে পোড়া স্থানে ছুঁয়ে দিতে লাগলো। গমগমে কণ্ঠে বলল, আর কোনোদিনও কিচেনে আসবি না। কেন? আজ হাত পুড়িয়েছিস, অন্যদিন পুরো কিচেন পুড়িয়ে ফেলতে পারিস। তোর উপর বিশ্বাস নেই। আমি মোটেও অকর্মা নই সারহান ভাই। তা তো নিজ চোখে দেখলাম। আমি মোটামুটি রান্না করতে পারি। 2 বছরে ওই বাড়িতে আম্মুর কাছে শিখেছি আমি। ডাইরেক্টলি বলতে চাইছিস বিয়ের বয়স হয়েছে তোর? অরিত্রিকা একটু থতমত খেলো। চক্ষুদ্বয় উঁচিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সারহানের গম্ভীর মুখ পানে। সে কখন বলল তার বিয়ের বয়স হয়েছে? সারহান বিচলিত ভঙ্গিতে অরিত্রিকার পোড়া স্থান পর্যবেক্ষণ করছে, মাঝে মাঝে ফু দিচ্ছে। মেয়েটার মাঝের 3 আঙ্গুলে ফোঁসা পড়ে গেছে, লালচে বর্ণ ধারণ করেছে, কেমন যেন বিভৎস লাগছে। মেয়েটা খুব সাবধানে কাজ করলে কি হতো? সারহান উদ্বেগ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো। ব্যথা করছে এখনো? অরিত্রিকা নিমগ্ন ছিল সারহানের ব্যতিব্যস্ত বিচলিত ভঙ্গিমায়। পোড়া স্থানে আইসকুপ লাগানো দেখায় সেই চাহনি যেন অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ ছিল। মন গহীনে সঞ্চার হচ্ছিল নানা ভাবনা। সারান ভাইকে কখনো এতটা বিচলিত হতে কখনো দেখেনি। মানুষটা তাকে নিয়ে চিন্তা করে। শ্যাম মানবটির দুশ্চিন্তাগ্রস্ত বদন, বিচলিত ভাব অরিত্রিকার মনে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলল। অন্তকোণে ভালো লাগা শিহরণ বয়ে গেল। তাহলে কি সত্যি সারহান ভাই তাকে ভালোবাসে? এতটুকু ভাবতেই বক্ষ ধরফরিয়ে উঠল। শুকনো ঢোক গিলল সে। নিখুঁত চাহনিতে পরখ করতে লাগলো মানুষটিকে। সারহান অরিত্রিকার জবাব না পেয়ে ভ্রুযুগল কুঁচকে তাকায়। পুনরায় শান্ত কণ্ঠে শুধায়। এখনো ব্যথা করছে? অরিত্রিকার ভাবনা আছে ধয়, চক্ষুদ্বয় সন্তর্পণে নামিয়ে নেয়। লাজে রাঙা বদন নতুন করে বলে। না। সারহান একটু শান্ত হয়। অরিত্রিকা সাহস সঞ্চার করে মিনমিন করে বলে, আপনি কি সত্যি আমায় ভালোবাসেন সারহান ভাই? সারহান স্থবির হয়ে তাকায় অরিত্রিকার দিকে। লক্ষ্য করে লজ্জায় নেতিয়ে পড়া মুখ, শান্ত কণ্ঠে বলে ওঠে, এই প্রশ্নের উত্তর তুই নিজের মাঝে খোঁজ ফাইরুজ। নিজের মনকে এই প্রশ্নটা জিজ্ঞেস কর। অরিত্রিকা সরাসরি তাকায় সারহানের বাদামি বর্ণের তীক্ষ্ণ চক্ষুদ্বয়ে। সেই তীরের ন্যায় ধারালো চাহনিতে কিছুটা কেঁপে ওঠে তার মন সত্তা। সেই চক্ষু পেয়েও গহীন গহ্বরে তলিয়ে গেল সে। সেথায় যেন গোলক ধাঁধার ভিড়, অজানা কিছু সমাধান ব্যতীত সমীকরণের আনাগোনা। অরিত্রিকা মানুষটার চক্ষুদ্বয়ের দৃষ্টি স্থির রাখতে পারে না। তীক্ষ্ণতা সম্পন্ন চাহনিতে হতে নজর লুকায়। সারহান নিঃশব্দে হাসল। আমার মনে চলমান অনুভূতি জানা এত সহজ নয়, তবুও নিজের মনের গহীনে চলমান গোপন অনুভূতি তোর সামনে প্রকাশ করলাম। অথচ তুই আমার বলা কথাগুলো অবিশ্বাস করলি। আমি আর কখনো তোর সামনে নিজেকে জাহির করব না। অরিত্রিকা বিভ্রান্ত হলো। এমন হেয়ালিপূর্ণ কথা তার মস্তিষ্ক ধরতে পারল না। সারহান তপ্ত শ্বাস ফেলে অদ্ভুত হেসে শান্ত কণ্ঠে বলল, বক্ষে নিভৃতে কিছু দগ্ধ, শত শত লুকোনো স্মৃতি, কিছু অসম্পূর্ণ স্বপ্ন, ভাঙাচোরা আভাস, নিদ্রাহীন রাত্রি, সপ্তদোষী কিশোরীর বিরহে পুড়িয়েছে আমায়। তবু অনুভূতিগুলো তালাবদ্ধ করে রেখেছিলাম সকলের অগোচরে। সেই সপ্তদোষী কিশোরীর ভাবনাতেই যেন সুখ নিহিত, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই যেন একান্ত পাওয়া। তখন কাঁদছিলি কেন? সারহানের কণ্ঠস্বর অতি শান্ত শোনালো। অরিত্রিকার মনোযোগ ছিল তার হাতের পোড়া স্থানের দিকে। উক্ত কথাটি শ্রবণ হতে দ্বিধান্বিত চাহনিতে তাকায়, কৌতূহল নিয়ে শুধায়। কখন? সারহানের মুঠোবন্দি হাত আলগা হয়ে আসে। তৎক্ষণাৎ অরিত্রিকার হাত ছেড়ে দেয়। মেয়েটির অন্য হাতের মুঠোয় ওড়নার কোনায় জড়িয়ে রাখা আইসক্রিমটা ধরিয়ে দেয়। কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। ট্রাউজারের পকেটে দুহাত গুজে দৃঢ় কণ্ঠে বলে, দরজা আটকে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলি তখন? অরিত্রিকা থতমত খেলো। এই রে, তার মানে সারহান ভাই তার বেসুরে চিল্লিয়ে কান্নার আওয়াজ পেয়েছে? মান সম্মান সব গেল। সে তো বেশি জোরেও কাঁদেনি। অরিত্রিকা আমতা আমতা করে বলল, আপনি শুনতে পেয়েছেন? গাধীর মতো আওয়াজ করে কাঁদলে আমি কেন? পাড়া মহল্লার সবাই শুনতে পাবে। আমার কণ্ঠ মোটেও গাধীর মতো নয়। তোর কণ্ঠস্বর শুনলে একটা পশু পাখিও জীবিত থাকবে না। 2 দিন আগে বেলকনিতে দাঁড়িয়ে কেউ একজন আমার গান গাওয়ার প্রশংসা করেছিল। আপনি হয়তো ভুলে গেছেন। তোর মতো স্টুপিড নই আমি, সবকিছু মনে আছে। তাহলে কেন বললেন আমার কণ্ঠস্বর গাধীর মতো? অরিত্রিকা ফুঁসে উঠে বলল। সারহানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো। গম্ভীর কণ্ঠে বলল, চ্যাটাং চ্যাটাং কথা না বলে যা জানতে চাইছি তার উত্তর দে। অরিত্রিকা কটমট করে তাকিয়ে বলল, আপনাকে বলতে বাধ্য নই। বাধ্য নোস? না। ঠিক আছে, চাচাকে তাহলে বলতেই হচ্ছে ভার্সিটির সেই প্রেমিক পুরুষের কথা। আমার কোনো
প্রেমিক নেই, এটা আপনি ভালো করেই জানেন। তবু কেন আমার ভয় দেখাচ্ছেন? তোর সাহস দেখে মাঝে মাঝে সত্যি অবাক হই। আমার কথার বিপরীতে দলের কারোর টু শব্দ করার সাহস হয় না, অথচ তুই তর্ক করিস। আমি আপনার রাজনৈতিক দলের কেউ নই। সাহস থাকা ভালো, তবে অতিরিক্ত সাহস থাকা ভালো নয়। সারহান শক্ত কণ্ঠে বলল। অরিত্রিকা একটু দমে যায়, ভয়ও পায় বটে, তবে মনের মধ্যে অপ্রকাশিত রাখে। পরক্ষণে ধীর কণ্ঠে বলে, মন খারাপ ছিল তাই কাঁদছিলাম। সারহান একটু নড়ে চড়ে দাঁড়ায়, ভ্রু যুগল কুচকে নিরেট কণ্ঠে বলে ওঠে। কাউকে ভালোবাসিস? অরিত্রিকা সরাসরি এহেন প্রশ্নে একটু চমকালো, থমকালো, বিস্ময়ের সাগরে পতিত চাহনিতে তাকালো সারহানের গম্ভীর মুখ পানে। মুখটার অভিব্যক্তি, কথার ধরন বলে দিচ্ছে তাকে নিয়ে অন্যদের থেকে বেশি সিরিয়াস। মনে হালকা হয়ে গেল, শরীরে রন্ধ্রে রন্ধ্রে রইল শীতল শিহরণ। অজানা অনুভূতিরা বক্ষপিঞ্জরে আন্দোলন শুরু করলো। তবুও দুষ্টুমন চাইল দুষ্টুমি করতে। এত সহজে সে এসব পথে পা বাড়াবে না। তবে এমন প্রশ্নের করার কারণ তার মোটা মাথায় ঢুকলো না। সেসব ভাবনা একপাশে রাখলো, পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইছে। এত সিরিয়াস সময় হাসা চলবে না। কোনো মতে হাসিটুকু গিলে নিষ্পাপ কণ্ঠে বলল, হ্যাঁ, ভালোবাসি। সারহানের কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল, দৃষ্টি আরো সরু হলো, পুরো কণ্ঠে জানতে চাইল। কে সেই হাদারাম? অরিত্রিকা ক্রোধে ফুঁসে ওঠার ভান করে বলল। আপনি আমার বয়ফ্রেন্ডকে হাদারাম বললেন? সারহান বরাবরের মতো এই প্রশ্নটা উপেক্ষা করলো, স্বভাবতই ইচ্ছে করলো না কথা বাড়ানোর। দীর্ঘশ্বাস টেনে বলল, সেই ছেলে তোকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। কান্না করছিলাম কেন জানতে চাইছিলেন? আসলে আমার উনির সাথে আজ বিকেলে একটু ঝগড়া হয়েছিল, তাই একটু বকেছিল, সেই দুঃখে কেঁদেছিলাম। এত গভীর ভালোবাসা? হ্যাঁ। সারহান গম্ভীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, ফিচেল হাসে। তুই মিথ্যে কথাটা ঠিকঠাক ভাবে বলতে পারিস না। অরিত্রিকা চমকে যায়, অবাক হয়ে বলে, আমি কখন মিথ্যে বললাম? এতক্ষণ যা বললি সব মিথ্যা। আমি জানতাম এবং দৃঢ় বিশ্বাস আছে তুই এসব ফালতু রিলেশনে নেই। অরিত্রিকার মুখ হা হয়ে গেল, কিঞ্চিত ভরকে গেল, আর চোখে তাকিয়ে পড়ল। কি করে বুঝলেন আমি মিথ্যে বলেছি? সারহান মারাত্মক হেসে স্নিগ্ধ কণ্ঠে বলল। তোর চোখ দেখে। অরিত্রিকা যেন থমকে গেল ওই হাসি দেখে, বিমোহিত নয়নে অপলক চেয়ে রইল শ্যাম মানবের মুখ পানে। মানুষটার অষ্টকোণে বিরাজ করছে হাসির রেখা, মেলি সত্তা তাতেই যেন মুগ্ধ হয়ে গেল। ইস, এভাবে কেউ হাসে? অন্য কোনো রমণী আপনার হাসি দেখলে মুহূর্তে ঘায়েল হয়ে যাবে। এই যে এই মুহূর্তে আমাকে যেমনভাবে ঘায়েল করলেন। মানুষটাকে সচরাচর হাসতে দেখা যায় না, দুই একবার হয়তো প্রাণ খোলা হাসি এসেছে, তবুও তার সামনে নয়। শ্যাম মানবের হাস্যরত মুখ সহজে কেউ দেখতে পায় না। কাঠখোট্টা বদমেজাজি মানুষটার মাঝে ভিন্নতা যেন আজ চোখে পড়ার মতো। সারহানের অরিত্রিকা চাহনি অগোচর হলো না, ওষ্ঠে কোণের হাসির রেখা প্রসারিত হয়ে উঠল। সারহান হঠাৎ হাসি থামিয়ে দেয়, অরিত্রিকার হাতের দিকে তাকায়, দৃঢ় কণ্ঠে বলে ওঠে। এখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে গিয়ে অ্যান্টিসেপটিক ক্রিম লাগা হাতে। অরিত্রিকা কি সারহানের বলা কথাগুলো শুনলো? বোধ হয় না। সে একধানে তাকিয়ে আছে সারহানের পানে। অরিত্রিকার এভাবে তাকিয়ে থাকার কারণে একটু বিব্রত হলো। সে কিছু বলতে যাবে, এমন সময় কোনো প্রাণী ডেকে উঠল। সারহান দৃষ্টি নষ্ট করে মেঝেতে তাকালো। লেভি এসে উপস্থিত হয়েছে, কেমন ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে খেয়ে ফেলবে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন তা বজায় রাখতে পারল না। নিজেকে স্বাভাবিক রাখা দুষ্কর হয়ে যাবে। অরিত্রিকা নিশ্চয়ই এই বদমাস বিড়ালটাকে বলবে, লেভি বেবি, এই যে তোমার মামু। এই মামু শব্দটা তার কাছে জঘন্য লাগে। অরিত্রিকাকে উদ্দেশ্য করে বিরক্তির সহিত বলে উঠল, তোর বেয়াদব লেভি বেবি এসেছে। নিশ্চয়ই বেয়াদব বিড়ালটা গোয়েন্দাগিরি করতে এসেছে। অরিত্রিকা চমকে যায় রাশভারী কণ্ঠে, দ্রুততার সহিত মেঝেতে তাকায়। লেভিকে চুপচাপ বসে থাকতে দেখে মৃদু হাসে, আদুরে ভঙ্গিতে বলে ওঠে। লেভি বেবি, কখন এসেছো? শুধু লেডি বেবি নয়, আমিও এসেছি। লেডি এবং লেডির 4 নম্বর মামু এসেছে। আকস্মিক আবিরের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে অরিত্রিকা। চমকিত নয়নে তাকায় কিচেনের দরজার দিকে। আবিরকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরেক দফা চমকে ওঠে। সারহান আবিরকে দেখেও কোনো প্রতিক্রিয়া জানালো না, শুধু স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, কখন থেকে চোরের মতো দরজার সামনে দাঁড়িয়ে আছিস? চোর বলায় আবির কেসে উঠল, গলা পরিষ্কার করে বলল, ওই যে, কি করে বুঝলেন আমি মিথ্যা বলছি? তোর চোখ দেখে? তারপর লা 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 লা, তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, অথচ দুজনের তো কোনো দিকে খেয়াল নেই। অরিত্রিকা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। এসব শুনে হাঁসফাঁস করতে লাগলো। ইস, বেহায়ার মতো যে সারহান ভাইয়ের দিকে তাকিয়েছিল, নিশ্চয়ই দেখেছে। এখন তাদের নিয়ে উল্টোপাল্টা ভাবছে। সারহান গম্ভীর কণ্ঠে বলে উঠল, যখন তখন যেখানে সেখানে না বলে আসতে নেই। আবির শব্দ করে হেসে বলল, আমিও তো কিচেনে এসেছি। এখানে আসতেও যে অনুমতি লাগে জানা ছিল না। পরের বার অনুমতি নিয়েই আসবো। সারহান বিরক্তিসূচক চাহনিতে তাকিয়ে বলল, অসময়ে আসার অভ্যাস তোর গেল না।
অরিত্রিকা লজ্জায় মরিমরি অবস্থা। এক মুহূর্তে স্থানে থাকলে নিশ্চিত লজ্জায় অক্কা পাবে। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে পালানো ভালো। সে তড়িঘড়ি করে কিচেন ছুটে বেরিয়ে গেল। আবির তা দেখে উচ্চস্বরে হেসে দিল। সারহান রুক্ষ ভরাট কণ্ঠে বলে উঠল। ওর জন্য অরিত্রী লজ্জা পেল। একটু তো লাগাম টান শালা। আবির হাসি বজায় রেখে বলে উঠল। 2 বছর পর ভালোবাসা উতলে পড়ছে? কি বলেছিলে যেন আমায়? ও, মনে পড়েছে। আমি চাই না তাকে আমার জীবনে জড়াতে। চুপ কর বেটা। আজ থেকে আর চুপ থাকতে পারবো না। কল্লোল ফাউন্ডেশন হলো রাজশাহী শহরের একটি সুপরিচিত প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানের আওতায় রাজশাহী শহরের স্থানীয় কিছু এতিমখানা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সোচ্চার কয়েকটি প্রতিষ্ঠান চালনা করা হয়। চিকিৎসা, খাদ্য, বস্ত্রসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো এতিমখানা ও নারী শিশু নির্যাতন প্রতিরোধে সোচ্চার প্রতিষ্ঠানগুলোতে সহায়তা হিসেবে দেওয়া হয়। আগামীকাল সারহান কল্লোল ফাউন্ডেশন পরিদর্শন করতে যাবে। সেখানে মোটা অঙ্কের টাকা ডোনেট করবে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ কর্মচারীদের সাথে মানবাধিকার সংগঠন নিয়ে মিটিং আছে। সারহানের সাথে প্রত্যক্ষদর্শী টিম যাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শনের জন্য। সারহান ও আবির লিভিং রুমে বসে আছে। সিরিয়াস ভঙ্গিতে আগামীকাল কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার সাথে মিটিং করা নিয়ে ডিসকাশন করছেন। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন স্টেপ এবং অনাথ বাচ্চাদের পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করা হবে। সারহান প্রায় 1 ঘন্টা ডিসকাশন শেষে গম্ভীর কণ্ঠে বলল। এতিম বাচ্চাগুলোর জন্য দুপুরের খাবার এবং জামা কাপড় যেন সকালের দিকে পৌঁছে যায়। আমি 11টায় কল্লোল ফাউন্ডেশনে যাব। তার আগে যেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং কর্মচারীরা উপস্থিত থাকে। আবির বলল। মুরাদ সাহেবের সাথে আমার কথা হয়েছে, সময় মতো সবাই পৌঁছে যাবে। আই রিপিট ইউ ওয়ান্স অ্যাগেন, কল্লোল ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির পুরো ডিটেলস আমার চাই। পেয়ে যাবি। সারহান কিছুক্ষণ মৌন থেকে জিজ্ঞাসা করল। বখাটে 3টার খবর কি? আবির ওষ্ঠ এলিয়ে হেসে বলল। কি খবর? আবার আগের মতোই। কোনো উন্নতি নেই? আতিক লাইফ সাপোর্টে আছে, বাকি দুজন কিছুটা সুস্থ। যেবার মেরেছিস এখনো বেঁচে আছে কি করে ভাবছি। ভুল জায়গায় হাত দিয়েছে, এর মাসুল তো গুনতেই হবে। সারহান রহস্যময় হেসে গা এলিয়ে দেয়। সোফায় চক্ষুপটে ভেসে ওঠে সেই ঘটনা। শুনশান গোডাউনের নীরবতা ছিন্ন হয়েছিল বুলেটের আওয়াজে। বখাটেদের দুজন আতঙ্কিত ভঙ্গিতে তাকিয়েছিল আতিকের দিকে। আতিকের এক হাতে বুলেট লেগেছে, ঝাঁঝরা হয়ে গেছে সেই হাত। বুলেট হাত ভেদ করে বেরিয়ে গেছে, বাহুর মাংস ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেখান থেকে গলগল করে রক্ত পড়ছে, স্রোতের ন্যায় মেঝে দিয়ে বেয়ে নিজ গতিতে অন্যত্র যাচ্ছে। বখাটে আতিক তখন চেতনা হারিয়েছে। চেয়ার থেকে শরীরটা নিচের দিকে হেলে পড়েছে। আবির এবং ইনান ভয়ে তটস্থ হয়ে গেছে। দেহরক্ষীরা নির্বিকার ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। সারহান অনড় ভঙ্গিতে পরখ করেছে বখাটেদের। ওষ্ঠকোণে বিরাজ করছে ফিচেল হাসি। দৃষ্টি স্থির চেয়ারে বাঁধা 3জনের দিকে। 2জন ভয়ে সিটিয়ে আছে, তাদের ভেতর মৃত্যু ভয় কাজ করছে। আতিকের অবস্থা দেখে সারহানের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। মনের মাঝে হিংস্র সত্তা আজ হঠাৎ জেগে উঠেছে, সহজে শান্ত হবে না। সারহান হাতে থাকা রিভলভার তাক করে আরেকজন বখাটের মাথা বরাবর। বখাটেটা চিৎকার করে উঠে। সারহান যেন পৈশাচিক হাসিতে মেতে উঠল। পুরুষালী হাত দ্বারা নাক বরাবর ঘুষি মারল কয়েকটা। ছেলেটার নাক ফেটে গলগলিয়ে রক্ত পড়তে লাগলো। অন্য পাশে বেঁধে রাখা আরেকজন বখাটেকে সজোরে থাপ্পড় মারল, ঠোঁট কেটে গেল তখনই। আবির, নর্দমার কিটগুলোকে হসপিটালে অ্যাডমিট কর। সারহান রাশভারী কণ্ঠে বলে উঠল। অতঃপর বখাটে 3জনকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। 2জন একটু সুস্থ থাকলেও আতিকের অবস্থা ভালো নয়। বুলেটের আঘাতে হাত অকেজো হয়ে গেছে, হাতের হাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তাই অপারেশনের মাধ্যমে হাত কেটে ফেলা হয়েছে। সারহান। আবির উচ্চস্বরে ডাক শুনে সারহানের ভাবনা ছেদ ঘটে। ভ্রু যুগল বাঁকিয়ে তাকায় পাশে। ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করে। কি হয়েছে? আবির বলল। আর কিছু জানার থাকলে বল। আপাতত কিছু জানা নেই। বাবা তোকে অরিনের আকদ উপলক্ষে ইনভাইট করেছে? আমাকে আর ইনানকে ইনভাইট করেছে। ইনান কেন আজ আসলো না? আন্টির শরীর ভালো নেই, তাই আসেনি। অরিত্রিকা লিভিং রুম থেকে কিচেনে বারবার ঘোরাঘুরি করছে। লেবির পিছনে ছুটাছুটি করতে করতে বেহাল অবস্থা। মনে হচ্ছে শরীরের শক্তির বালাইটুকুও নেই। হাতের পোড়া স্থানে অ্যান্টিসেপটিক লাগিয়েছে কিছুক্ষণ আগে। কিচেন থেকে পলায়ন করার পরপরই রুমে গিয়ে আদেশটুকু মেনেছে। অরিত্রিকা বাধ্য কিভাবে হলো আজ? সারহানের আদেশ মেনে কাজ করছে। লেভি অরিত্রিকার হাতে ধরা না দিয়ে ছুটে এসেছে লিভিং রুমের সোফায় বসলো। অরিত্রিকা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। সারহান শান্ত চাহনিতে অরিত্রিকার দিকে নিবদ্ধ, নিখুঁতভাবে মেয়েটার ভাবভঙ্গি অবলোকন করছে। ক্রোধান্বিত মুখায়বব, জ্বলন্ত চাহনি, নাসিকের পাটাতন ফুলছে, ফর্সা গাল লালচে বর্ণ ধারণ করেছে। অরিত্রিকার ক্রোধে জর্জরিত চেহারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে পর্যবেক্ষণ করলো। এই রূপে যেন আরেকবার বিমোহিত হলো।
মেয়েটা রণমূর্তি রূপের সাথে নতুন পরিচয় নয় তার, এর আগেও রাগান্বিত রূপে ঝলসে গিয়েছিল সে। সেদিন শুধু নির্বাক ভঙ্গিতে শান্ত চাহনিতে তাকিয়েছিল। ইচ্ছে করে ফাইরুজকে নিজের বক্ষে আগলে রাখুক যত্নে, কিন্তু তা কখনো হওয়ার নয়। মেয়েটা তাকে ভালোবাসে না, পছন্দ করে না। কি তিক্ত সত্য এটা, সেই তিক্ত সত্যিকে নিজের বক্ষে লালন করে পুড়ছে এতকাল। মাঝে মাঝে তিক্ত অনুভূতিরা কুণ্ডলি পাকিয়ে আছড়ে পড়ে বক্ষ পিঞ্জরে। প্রণয় সুখের নয়, প্রণয় এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। সে অগ্নিকুণ্ডে যে পা দিয়েছে সে দগ্ধ হয়েছে। কোনো অদৃশ্য প্রহেলিকা বারবার সারহানকে মনে করিয়ে দেয় সে তোমার নয়, তুমি তাকে পাবে না। মন ডেকে বলে, যাকে তুমি নিজের করে পাবে না তাকে নিয়ে কেন ভাবো প্রেমিক পুরুষ? নিজেকে নিঃশেষ করতে পা বাড়িও না তোমার বোকা রমণের দিকে, সে পথ তোমাকে নিঃস্ব করে দেবে। সারহান বিষাদগ্রস্ত ভঙ্গিতে বসে। এই মেয়ে তাকে পুড়িয়ে দিবে, নিঃস্ব করে দিবে। ভালোবেসে কাউকে না পাওয়ার যন্ত্রণা কেমন বুঝিয়ে দিবে, একজন পাষাণ মানুষকে ভেঙে চুরে গুড়িয়ে দিবে। এই জঘন্য অনুভূতির খবর কি মেয়েটা পাবে? আবে চক্ষুদয় ছোট করে সারহানকে দেখছে। সচরাচর কখনো একদানে মেয়েদের দিকে তাকায় না। আজ কি হলো এই ছেলের? গলা খাকারি দিয়ে বলল, ভাই, কন্ট্রোল ইয়োরসেলফ। সারহান দৃষ্টি স্থির রেখে দৃঢ় কণ্ঠে বলে, আমি নিজেকে কন্ট্রোল করতে জানি ব্রো। একধারে তাকিয়ে আছিস, মনে হচ্ছে চোখের পলক ফেললে হারিয়ে যাবে। বহু আগেই সে হারিয়ে গেছে আমার জীবন থেকে, তবুও তাকে পাওয়ার আশা ছাড়তে পারিনি। দূরে তো ছিলাম আমি, কিন্তু থাকতে আর পারলাম কই। আবারও প্রণয়ের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এই আশায়, যদি তাকে নিজের করে পাই। সারহানের কণ্ঠনালী হতে নিঃসৃত শব্দগুচ্ছে প্রতিধ্বনিত হলো বিষাদের সুর। ভগ্ন হৃদয়ের আহাজারি নয়, বরং ভালোবেসে কাউকে না পাওয়ার নীরব আত্মচিৎকার। আবির তপ্ত শ্বাস ফেলল, ভাবলো এই বিভীষিকাময় প্রহরে শেষ কোথায়। অস্তমিত হয়েছে, দীর্ঘক্ষণ হয়ে গেছে, অনামিশায় ছেয়ে আছে চারিদিক। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে বাড়ছে রাত। এখন রাত প্রায় গভীর হয়ে এসেছে, তবে আবহাওয়া তার নতুন রূপকে স্বাগত জানিয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষটা শুরু হয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডবে। ব্যস্ত শহর আজ প্রকৃতির হঠাৎ পরিবর্তনে বৃষ্টিস্নাত রাতের শহরে পরিণত হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। মাঝে মাঝে বিদ্যুৎ ছিলকে উঠছে, মৃদুমন্ত দমকা হাওয়া বইছে প্রকৃতিতে। শান্ত স্থির প্রকৃতি অশান্ত হয়ে উঠেছে। শহরে মানুষজন নিজেদের কাজকর্ম ফেলে ছুটছে বাড়ির উদ্দেশ্যে। শান্ত প্রকৃতি যেমন খেই হারিয়েছে বৃষ্টির সহিত দমকা হাওয়ার মিশ্রণে, তেমনি আজ এক মানবীর হৃদয় খেই হারিয়েছে তার বিপরীতধর্মী মানবের প্রতি। বিমোহিত হয়ে ক্ষণকাল ভুলে এক ধ্যানে ভেবে চলেছে। মেলি মনসত্তা আজ ভীষণ অশান্ত। বক্ষের ভেতরে চলছে মনের সাথে মস্তিষ্কের নীরব দ্বন্দ্ব। এই শব্দহীন দ্বন্দ্বের সংমিশ্রণে অনুভূতির বহিঃপ্রকাশ সহজ নয়, বরং ভীষণ জটিল। মনের মাঝে চলমান অজানা অনুভূতির ঢেউ এবং মস্তিষ্কে চলমান আবেগহীন শব্দগুচ্ছের ভাণ্ডার, যেখানে মন ও মস্তিষ্ক বিরোধিতা করছে। বারবার ইচ্ছে করছে মানবটির ভাবনা থেকে বেরিয়ে আসুক, কিন্তু বারবার চক্ষুপটে ভেসে উঠছে উদ্বিগ্ন উত্তেজিত চাহনি। সেই চাহনিতে অদ্ভুত অনুভূতির দোলাচলন দেখা গিয়েছে বক্ষপিঞ্জরে। অরিত্রিকা নিজেকে যতটা বোকা ভাবে, তার মেয়ে লিমন ততটা বোকা নয়। পুরুষের চাহনি, বাচনভঙ্গি, কথোপকথন, আচরণ সবকিছু বোঝার হুঁশটুকু আছে, কিন্তু তবুও কিছু কিছু অনুভূতির হদিস পেলেও মন কেন যেন মানতে চায় না। উক্ত কারণবশত উপেক্ষা করে বসে অন্য মানুষদের প্রতি জন্মানো বিশ্বাসটুকু। এই যে সারহানের হঠাৎ উগ্র আচরণ, অদ্ভুত কথাবার্তা, শান্ত ব্যবহার, অনুভূতি মিশেল কথা, এগুলো খুব কাছ হতে লক্ষ্য করেছে। তার চুলে ফুল গুজে দেওয়া উক্ত সময়ে শান্ত চাহনি, ছোট ছোট প্রশংসা, আরও অনেক কিছু লক্ষ্য করেছে, কিন্তু সেগুলো নিয়ে কখনো গভীরভাবে ভেবে দেখেনি। ইচ্ছে করে ভেবে দেখার ইচ্ছে করেনি, তবে আজকে ভাবতে বাধ্য হচ্ছে। অরিত্রিকা নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ওষ্ঠজুড়ে বিরাজ করছে লাজরাঙা হাসি। দৃষ্টি বাহিরের বৃষ্টিস্নাত প্রকৃতির দিকে। কি স্নিগ্ধ প্রকৃতি, কি সুন্দর পরিবেশ। মন প্রাণ যেন শীতল হয়ে যাচ্ছে। অরিত্রিকার হঠাৎ স্মৃতি রোমন্থন করে। সারহান প্রথম যেদিন সাথী বেগমের থেকে অনুমতি নেয় এবং তাকে হাতের জন্য ড্রেসিং করাতে নিয়ে যায়, সেদিন ফেরার পথে বায়না করেছিল ফুল কেনার। অনেকটা পথ পেরিয়ে আসার পর পুনরায় ফ্লাওয়ার শপের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল। ভার্সিটিতে বখাটেগুলো তাকে ডিস্টার্ব করেছিল, তাই তাদের মেরে আধা মরা করেছিল। আরও অনেক স্মৃতি চক্ষুপটে ভাসছে। এগুলো কি তবে সারহান ভাইয়ের তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল? ভাবতেই শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল, শিহরণ খেলে গেল রন্ধ্রে রন্ধ্রে। বক্ষে ধুকপুক করছে তার, লজ্জায় নেতিয়ে পড়া লতার ন্যায় নেতিয়ে পড়ল। অরিত্রিকা অশান্ত দোদুল্যমান মন নিয়ে কৌতূহলবশত তাকায় পাশের ব্যালকনির দিকে। ব্যালকনিতে হালকা হলদেটে বাল্ব জ্বলছে, দরজা খোলা। রুমের ভেতর তেমন একটা দেখা যায় না, তবে ভেতরে লাইট জ্বলছে এতটুকু বুঝতে পারল। তার মানে সারহান ভাই জেগে আছে। সকালে মানুষটার সম্মুখীন হবে কি করে ভেবে একটু শঙ্কিত হলো। অরিত্রিকা দীর্ঘ শ্বাস টেনে নিজেকে সামলে নেয়। মনে মনে সিদ্ধান্ত নেয় আর কোনো কিছু ভাববে না। সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে, বিশেষ করে সারহান ভাইয়ের সামনে।
অরিত্রিকা, ব্যালকনিতে দাঁড়িয়ে কোন ভূতের নানার সাথে কথা বলছিস? রুমের ভেতর থেকে ভেসে এলো ইশরার গমগমে কণ্ঠস্বর। অরিত্রিকা চমকে যায়, মেজাজও গরম হয়ে যায় একটু, ওষ্ঠকোণের হাসি মিলিয়ে যায় তৎক্ষণাৎ, মুখায়ভাবে ফুটে ওঠে ক্রোধ। তিরিক্ষি মেজাজে উত্তর দেয়, দিলি তো আমার ভাবনার মাঝে ডান পা চালিয়ে, বেদ্যপ মাইয়া। তখনই হাস্যরত কণ্ঠের কথা ভেসে এলো, কার ভাবনায় বিভোর তুমি, ওহে রমণী? তোকে বলা যাবে না, বললে দেখা যাবে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াবি। তাড়াতাড়ি ভেতরে আয়। কেন? আরে, শাড়ি সিলেক্ট করতে হবে তো। আসি। অরিত্রিকা পুনরায় ব্যালকনির দিকে তাকিয়ে এক পলক অবলোকন করে তড়িঘড়ি করে ছুটল নিজের রুমের দিকে। সকাল থেকে চৌধুরী নিবাসে তোড়জোড় চলছে, বাড়ির সবাই আজকে ব্যস্ত। 2 দিন পর অরিনের আক্তের কথা থাকলেও পাত্রপক্ষ আজ সকালে জানিয়েছে আগামীকাল দুপুরের পর আক্ত করাবেন। রাহাত পরশুদিন ঢাকায় ফিরবে, তাই এত তাড়াহুড়া। আরশাদ সাহেব এবং আজমল সাহেব ছেলের বাবাকে আর বারণ করেননি, যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আক্ত করিয়ে রাখলে মন্দ হবে না। ছোট পরিসরে ঘরোয়াভাবে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে রাতে মেহেদি, হলুদের অনুষ্ঠান ছাদে করা হবে। সারহান যেহেতু আজ সকালে কল্লোল ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানে গিয়েছে, সেহেতু সব কাজের দায়িত্ব ইরফান এবং সাদাতের উপর পড়েছে। সকাল থেকে দুজনেই ছাদে স্টেজ সাজানোর দিকটা দেখাশোনা করছে। আরশাদ সাহেব নিজেদের পরিচিত কয়েকজনকে ইনভাইট করেছে। আজমল সাহেব অরিত্রিকার মামা মামিকে আসতে বলেছেন। ওনারা ছেলে মেয়েদের সহ আসতে চেয়েছেন। ঘরোয়াভাবে অনুষ্ঠান হলেও গেস্ট বেশি থাকবে। তানিয়া বেগম, সাথী বেগম এবং ইসমা বেগম রান্নার কাজে ব্যস্ত। দুপুরে কয়েকজন মেহমান আসবে, তাদের আপ্যায়ন করতে হবে, তাই হাত চালিয়ে কাজ করছেন। সার্ভেন্টরা পুরো বাড়ি ক্লিন করছে। অরিন নিজের রুমের বিছানায় উদাসীন ভঙ্গিতে বসে আছে। হাতের মুঠোয় তার ফোনটা অনবরত বেজে চলেছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। কেমন অনুভূতিহীন নীতি বিবর্জিত ভঙ্গিতে বসে আছে, মনে হচ্ছে কোনো সমুদ্রের জলে ডুবে গেছে। এরই মাঝে অরিত্রিকা এবং ইশরা চঞ্চল পায়ে প্রবেশ করে। অরিনকে মন খারাপ করে থাকতে দেখে তাদেরও মন খারাপ হয়। দুজন গিয়ে বসে বোনের পাশে। অরিত্রিকা মুখ ভার করে জিজ্ঞাসা করে, আপু, অরিনের হুঁশ ফিরে মলিন মুখে তাকায় অরিত্রিকা এবং ইশরার দিকে। অতি কষ্টে মৃদু হাসি ফুটিয়ে তুলল ওষ্ঠকোণে, নিদারুণ যন্ত্রণা আড়াল করে বলল, কি রে, তোদের শাড়ি ঠিক করা হয়েছে? কে কোন কালার শাড়ি পরবি, লাল নাকি হলুদ? অরিত্রিকা বোধ হয় একটু অবাক হলো। অরিনের থেকে এমন কথা আশা করেনি, তবুও স্বাভাবিকভাবে বলল, সি গ্রিন কালার শাড়ি পরবো। ও মা, হলুদ আর মেহেন্দি দিয়ে কে সিটি গ্রিন কালারের শাড়ি পরে? আমরা পড়ি। ইশরা দ্রুত উত্তর দিল। অরিন ম্লান হাসলো। অরিত্রিকার কপাল কুঁচকে গেল। সন্দেহবাতিক কণ্ঠে বলল, আপু ঠিক আছো তুমি? অরিন ম্লান হেসে প্রতি উত্তর করল, আমার কি হবে? গতকাল থেকে তোমার স্বাভাবিক লাগছে না। এ বিয়েতে তোমার মত আছে তো? মত কেন থাকবে না পাগলি? বাবা মা কি আমার খারাপ চেয়েছে যে মত থাকবে না? রাতে কেন না খেয়ে ঘুমিয়েছিলে? কতবার করে ডাকলাম, দরজা নক করলাম, অথচ তুমি খেতে আসলে না। তোরা আমায় ডাকতে এসেছিলি? আসলে শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। দেখেছিস, অথচ শুনতেই পাইনি। অরিন পুরোটা মিথ্যা বলল। সে গতকাল রাতে নির্ঘুম কাটিয়েছে। বারবার মনে পড়েছে প্রতারক মানুষটার কথা, যাকে ভালোবেসে সে আজ এলোমেলো হয়ে গেছে। এত সহজে কি ভোলা যায়? 3 বছরের সম্পর্ক, কি নিখুঁত অভিনয় করেছিল মানুষটা তাকে ভালোবাসার। ভাবতেই অশ্রুকণা ভিড় করে চোখের কোণে। অরিত্রিকা এক ধ্যানে বোনের দিকে তাকিয়ে আছে। সে বুঝলো অরিন মিথ্যা বলছে। সে ভেবে পায় না মানুষ কিভাবে ভালোবাসার কথা গোপন রাখে এবং সেই ভালোবাসার মানুষটার জন্য পরবর্তীতে কষ্ট পায়। ঈশা গলা খাকারি দিয়ে বলল, আপু, আমরা মেহেন্দি আর্টিস্টকে আজকে সন্ধ্যায় আসতে বলেছি। অরিন একটু রাগ দেখিয়ে বলল, এইসবের কি দরকার ছিল? অরিত্রিকা তো ভালো মেহেন্দি দিতে পারে। অরিত্রিকা কিভাবে দিয়ে দেবে মেহেন্দি? ওর তো হাত পুড়ে গিয়েছে। কই দেখি। অরিত্রিকা হাত উঁচিয়ে অরিনকে দেখালো। অরিন দেখলো হাতে ফোঁসা পড়েছে, পোড়া স্থানে পানি জমেছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো। কিভাবে পুড়েছে? অরিত্রিকা মুখ ভার করে বলল, চা বানাতে গিয়ে। চা বানানোর সময় মন কই থাকে? চায়ের দিকেই তো ছিল। অরিন চক্ষুদ্বয় সংকুচিত করে তাকালো। অরিত্রিকার অসভ্য মন বলতে চাইছিল আমার মন তো ছিল সারহান ভাইয়ের দিকে, কিন্তু বলল না। এসব কথা মুখ ফসকে বেরিয়ে গেলে ভীষণ বিপদ, তখন আর রক্ষে থাকবে না। এর মাঝে সাথী বেগম প্রবেশ করলেন রুমে, হাতে খাবারের প্লেট এবং গ্লাস। অরিনকে ভাত খাইয়ে দিতে এসেছেন। মেয়েটা রাতেও খায়নি, সকালেও নিচে নামেনি। সাথী বেগম পানির গ্লাসটা বিছানার পাশে ছোট টেবিলের উপর রাখেন, তারপর হাত দিয়ে ভাত মাখাতে লাগলেন। অরিনকে উদ্দেশ্য করে আদুরে কণ্ঠে বললেন, হাকর। অরিনের মন ভালো হয়ে গেল নিমিষে। মন খারাপ মুহূর্তে পলায়ন করলো তার মন থেকে। তবুও তিক্ত ভাবনা ভাবতেই
বুক ভারী হয়ে আসছে। আগামীকাল তার বিয়ে হয়ে যাবে, এই বাড়ি পর হয়ে যাবে। মা বাবা, বড় বাবা, বড় মা, ফুপু, ফুপাতো ভাই বোন, সারহান ভাই এবং সাদাতের সাথে এক বাড়িতে থাকা হবে না। কান্না দলা পাকিয়ে ভেতর থেকে উগরে আসতে চাইছে, তবুও নিজেকে সামলে নিল। হা করতেই সাথী বেগম অরিনকে খাইয়ে দিতে লাগলো। অরিত্রিকা সাথী বেগমের দিকে তাকালো, অভিমানী কণ্ঠে বলল, বড় মেয়েকে এত ভালোবাসা আর আমার বেলায় ছাই। আমি কি দোষ করেছি? কেউ ভালোবাসে না আমায়, কেউ খাইয়ে দেয় না। আমি কোথায় যাব এই দুঃখ নিয়ে? ইশরাও তাল মিলিয়ে হা হুতোষ করে বলে উঠল, ছোট মামি অরিন আপুকেই ভালোবাসে, আমাদের ভালোবাসে না। সাথী বেগম চোখ রাঙিয়ে বলল, তোদের নাটক দেখলে বাঁচি না, বদমাস দুটো। এদিকে আয়, খাইয়ে দেই। অরিত্রিকা ইশরা হেসে উঠল। অরিনও হেসে ফেলল বোন দুটোর বাচ্চামো দেখে। এরা দুজন মোটেও শুধরানোর নয়। সাথী বেগম মৃদু হেসে 3 মেয়েকে খাইয়ে দিতে লাগলো। তিনি ইশরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। বাহিরের কেউ দেখলে বলবে 3টা এই তার মেয়ে। সাথী বেগমের কোনো ছেলে নেই, এতে কোনো দুঃখ নেই। সারহান, সাদাত এবং ইরফান তার কাছে সন্তানের মতো। বাচ্চাগুলো কখনো তাকে অসম্মান করে না। অরিত্রিকার জেদের কারণে এই বাড়ি থেকে দূরে থেকেছে, তখন ভীষণ কষ্ট পেয়েছেন। আর কোনোদিনও যেন অমন পরিস্থিতি তাদের পরিবারে না আসে, এটাই চান তিনি। সন্ধ্যা নেমেছে ধরণীতে। চারিদিকে ধুধু অন্ধকার, দূর হতে ভেসে আসছে নিশাচর প্রাণীর ডাক। প্রতিধ্বনিত হচ্ছে আশেপাশে। আজ আবহাওয়া স্বাভাবিক, বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। অম্বর একদম পরিষ্কার, হালকা হাওয়া বইছে প্রকৃতিতে। চৌধুরী বাড়ির ছাদে লাইটিং করা হয়েছে, কৃত্রিম ফুল দ্বারা ছাদের চারিপাশে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। মৃদু আওয়াজে বক্সে গান চলছে। স্টেজ সাজানো হয়েছে গাঁদা ফুল এবং গোলাপ দিয়ে। মেহেন্দি আর হলুদ যেহেতু ছোট পরিসরে হচ্ছে, সেহেতু তেমন রাজকীয়ভাবে সাজানো হয়নি। স্টেজে বসে আছে অরিন। মুখশ্রীতে ফুটে উঠেছে বিষণ্ণতার ছাপ। অনর অনুভূতিহীন ভঙ্গিতে বসে আছে নীরবে। পরনে কমলা লাল পেড়ে শাড়ি, মুখে ভারী সাজের ছোঁয়া, গলায় হাতে কানে মাথায় গোলাপ আর রজনীগন্ধা ফুলের গহনা। এতটুকু সাজের ছোঁয়ায় যেন সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। অরিনের দুই পাশে বসে আছে প্রভা ও লীনা, দুজনেই অরিনের বেস্ট ফ্রেন্ড। বান্ধবীর হঠাৎ বিয়ে এবং হলুদের ইনভাইটেশন পেয়ে চলে এসেছে। ইফা স্টেজ থেকে কিছুটা দূরে বসে আছে বিরক্তি ভাব নিয়ে। অনবরতই কল করে যাচ্ছে মেহেদি আর্টিস্টকে, কিন্তু কল তুলছে না। এখনো আনুষ্ঠানিকতা শুরু হয়নি, তবে কিছুক্ষণের মাঝে হবে। সাদাত এবং ইরফান ছুটাছুটি করছে এদিক সেদিক। বাড়ির পেছনের দিকটায় সকলের জন্য রান্না করা হচ্ছে। সেখানে আজমল সাহেব এবং আসাদ সাহেব তদারকি করছেন। অরিত্রিকা লাল রঙের শাড়ি পরেছে আর চুলগুলো খোলা রেখেছে। মুখে হালকা সাজ স্পষ্ট। সাজ বলতে ডাগর আখিদয়ে কাজল এবং ওষ্ঠে লাল খয়েরি রঙের লিপস্টিক। গহনা বলতে রজনীগন্ধাটা গোলাপ ফুলের তরতাজা গহনা। তেমন আহামরি সাজেনি, তবুও ফর্সা শরীরে শাড়ি সাজসজ্জা ভীষণ করে মানিয়েছে, দেখতে মনোমুগ্ধকর লাগছে। অরিত্রিকা ওষ্ঠ উল্টে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, শাড়ি ঠিকঠাক আছে কিনা দেখছে সে। বিছানার উপর বসে আছে তিশা। প্রায় 20 মিনিট ধরে ধৈর্য ধরে বান্ধবী রং ঢং দেখতে ব্যস্ত। দেখে মনে হচ্ছে এই মেয়ের বিয়ে। অরিত্রিকা তার বন্ধু মহলকে ইনভাইট করেছিল। তিশা আর রাহা আসলেও রুহান এবং রুদ্র আসেনি। তারা দুজন আগামীকাল আসবে। সারহান যে অরিত্রিকার কাজিন এটা সকলে জানে। অরিত্রিকা তার বন্ধু মহলকে বলেছে কয়েকদিন আগে। তিশার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই মেয়ের এত ঢং সহ্য হচ্ছে না। অধৈর্যের সহিত বলে উঠল, আর কত সাজবি? অরিত্রিকা আয়নায় নিজেকে পরখ করতে করতে ভাবলেশীন কণ্ঠে বলল, সাচ্ছি কোথায়? নিজেকে আয়নায় দেখছি। তখন তো বললাম সুন্দর লাগছে, এবার চল। রাহুল ওয়াশরুম থেকে বের হোক, তারপর একসাথে যাচ্ছি। আচ্ছা। তিশা মুখ গোমরা করে বলল। রাহা ওয়াশরুম থেকে বেরোলো। অরিত্রিকা সাজ দেখে প্রশংসাসূচক বাক্য ছুড়ল। বাহ, তোকে দেখতে ঝাক্কাস লাগছে অরিন্তিকা। কোনো ছেলে দেখলে একদম ফিদা হয়ে যাবে। অরিত্রিকা পিছু ফিরে তাকায়, মুখ বাঁকিয়ে বলে, পাম কম দে। আরে পাম না, সত্যি। হয়েছে, চল এবার। হাতে চুড়ি না পড়ে যাবি? অরিত্রিকা জিভ কেটে বলল। ভুলে গেছি। অরিত্রিকা ড্রেসিং টেবিলের উপর রাখা চুড়ির বক্স খুলে লাল চুড়ি খুঁজতে থাকে। দ্রুত খুঁজেও পায়। হাতে চুড়িগুলো পরতে গিয়ে পড়ে না। মনে পড়ে সারহানের বলা কথাগুলো, তার হাতে নাকি লাল চুড়ি মানায় না। অরিত্রিকা হতাশ হয় ভীষণ। চোখ বুলিয়ে অন্য ডিজাইনের চুড়ি খুঁজতে থাকে। গত বছর কেনা লাল চুড়ির উপর গ্লিটারযুক্ত ছোট ছোট নকশা চুড়িতে দৃষ্টি স্থির হয়। আর কিছু না ভেবে ফটাফট চুড়িগুলো পরে নেয়। পরিত্রিকা, তোকে দেখতে আসতে ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। অরিত্রিকা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। হাতে থাকা ফোনটা নিয়ে অনবরত কল করে যাচ্ছে মেহেদি আর্টিস্টকে। এই লেট লতিফা মহিলা এখনও কেন আসছে না সেই টেনশনে মাথা ফেটে যাচ্ছে। এত দেরি করে কেউ আজব। তমাপু কোথায় গিয়ে আটকে আছে কে জানে। এসব ভাবনায় মেজাজ বিগড়ে যাচ্ছে। হঠাৎ ইরফানের কণ্ঠ হতে নিঃসৃত কথাগুলো শুনে রাগ তরতর করে বাড়ল।
বিরক্তিতে কুঁচকে যাওয়া মুখ নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। ইরফান দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে, পরনে হালকা আকাশি রঙা পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কনুই অব্দি গোটানো। অরিত্রিকা তেরা কণ্ঠে বলে উঠল, আকাশ থেকে পরিণামে এটার প্রমাণ আপনার কাছে আছে ইরফান ভাই? ইরফান ভেবাচাকা খেয়ে যায়। কি বিচ্ছু মেয়ে রে বাবা, এইসব কথার আবার প্রমাণ খোঁজে। একটু সাহস করে প্রশংসাটুকু করেছিল, কিন্তু সেই প্রশংসা এক বালতি পানি ঢেলে দিল। হাত দ্বারা চুল ঠিক করলো, অতঃপর হাসার ভান করে বলল, ছোটবেলা থেকে শুনেছি আকাশ থেকে পরী নামে। আমি তো শুনেছি কৃষ্ণচূড়া গাছে পড়ি থাকে, কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে কোনোদিনও তো দেখতে পেলাম না। এসব কথার আসলে কোনো লজিক নেই, বুঝেছেন? অরিত্রিকার স্বর গমগমে শোনালো। ইরফান থতমত হলো, একটু হতাশায় জর্জরিত হলো বটে। অরিত্রিকা ভ্রুক্ষেপহীন ভাবে পুনরায় বলল, এভাবে কোনো মেয়ের প্রশংসা করলে কখনোই পড়বে না। ইরফান কেসে উঠল, বিস্মিত নয়নে তাকালো মেয়েটার দিকে। এসব কি বলছে? আর কিছুক্ষণ এখানে থাকলে নিশ্চয়ই কথা শোনাবে, তাই এখান থেকে সটকে পড়া ভালো। বড় মামা ডেকেছে, আমি আসছি। এতটুকু বলেই ছুটল ইরফান। অরিত্রিকার ভাবভঙ্গি পরিবর্তন হলো নিমিষে। ইরফানের দৌড়ানো দেখে ফিকফিক করে হেসে দিল। আসছে প্রশংসা করতে। সারহান ভাই ইংরেজিতে প্রশংসা করেন, তা চলনসই, কিন্তু ইরফান ভাই কী সব প্রশংসা করে। এর মাঝে অরিত্রিকার ফোন বেজে উঠল। হাতে থাকা সেলফোনের দিকে তাকিয়ে দেখলো মেহেদি আর্টিস্ট কল দিয়েছে। সে দ্রুততার সহিত কল রিসিভ করলো। তমা আপু, আপনি কোথায় আছেন? এখনো আসছেন না কেন? অরিত্রিকা, আমি তোমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, গার্ডসরা ঢুকতে দিচ্ছে না ভেতরে। আচ্ছা তুমি থাকো ওখানে, আমি আসছি। ঠিক আছে, এসো। অরিত্রিকা কল কেটে দেয়, দ্রুততার সহিত হাঁটতে শুরু করে। তখনই বাধে বিপত্তি। শাড়িতে পা বেঁধে যাচ্ছে, হাঁটার সময় কোনো মতে শাড়ি এক হাতে আলগোছে ধরে ছাদ থেকে দ্রুত নেমে যায়। অরিত্রিকা মেহেদি আর্টিস্টকে ছাদে যাওয়ার পথ দেখিয়ে দিয়ে নিজের রুমে এসেছে। পোড়া স্থানে জ্বলছে ভীষণ। কিছুক্ষণ আগে শাড়িতে পা বেঁধে হোঁচট খেয়ে সদর দরজার বাবাজির সাথে ধাক্কা লেগেছিল। তখনই হাত সোজা গিয়ে লেগেছিল দরজায়, আঙ্গুলে লেগে ফোসকা গলে বিচ্ছিরি অবস্থা হয়েছে, রক্ত বেরিয়ে গেছে একদম। হাতের দু আঙ্গুলে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। প্রায় 10 মিনিট ধরে এক হাতে কোনো মতে ব্যান্ডেজ করেছে। ফার্স্ট এড বক্সটা বিছানা থেকে নেমে গিয়ে টেবিলের উপর রাখলো। এর মাঝে বক্সে উচ্চ শব্দে গান বেজে উঠল। তার মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অরিত্রিকার শাড়ির কুচি অন্য হাতে আলগোছে ধরে হম্বিতম্বি করে ছুটলো ছাদের দিকে। সারহান কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে। শরীর ভীষণ ক্লান্ত, কেমন যেন ম্যাচম্যাচ করছে। কিছুক্ষণ বিশ্রাম নিলে হয়তো ভালো লাগতো, কিন্তু এখন বিশ্রামের সময় নেই। বিয়ে বাড়ির আমেজ লেগেছে। ছোট বোনের বিয়ে উপলক্ষে বড় ভাইয়ের দায়িত্ব আছে অনুষ্ঠানের প্রতিটা বিষয়ে তদারকি করা। সেই দায়িত্ব পালন করতে হবে এখন থেকে। সারহান ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরেছে, চুল ব্রাশ করে পারফিউম ইউজ করে ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে আসে। ঘড়ি পড়া শেষ করে ছাদের সিঁড়ির দিকে পা বাড়াতে কারোর সাথে ধাক্কা লাগলো সারহানের। অরিত্রিকা সিঁড়িতে পা রাখবে এমন সময় কারোর সাথে ধাক্কা খেলো। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম সে। চোখ মুখ খিচে আতঙ্কে চিৎকার করে ওঠে। তৎক্ষণাৎ পুরুষালী বলিষ্ঠ হাত জাপটে ধরে অরিত্রিকার কোমর। অরিত্রিকা নিজেকে বাঁচাতে মানবটির বাহু আঁকড়ে ধরল। মানবটি আরও দৃঢ় মেয়েটিকে ধরল, যেন না পড়ে যায় মেঝেতে। অরিত্রিকা শিওরে উঠল খানিকটা। নাসিককে পরিচিত পারফিউমের গন্ধ প্রবেশ করতে ঝিমঝিম করে উঠল মাথা। অপ্রস্তুত ভঙ্গিতে পিটপিট করে চাইল মানবটির দিকে। সারহান গম্ভীর মুখে শান্ত স্থির চাহনিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। তীক্ষ্ণ ধারালো চক্ষুদ্বয়ে বিরাজ করছে একরাশ মুগ্ধতা। বিমোহিত নয়নে তার প্রণয়নীকে দেখতে ব্যস্ত প্রেমিক পুরুষ। অরিত্রিকার মাঝে লজ্জা হানা দিল। চক্ষুদ্বয় সন্তর্পণে নামিয়ে নেয়। অস্বস্তি লজ্জায় মিয়ে যায়। সারহান অরিত্রিকার ভাবমূর্তি পর্যবেক্ষণ করে, দৃঢ়ভাবে আরেকটু মিশিয়ে নেয় তার মাঝে। অরিত্রিকা ভয় পেয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। পুরুষালী গাঢ় স্পর্শে বিচলিত হয়ে যায় অন্তঃকোণ। সারহান অপলক চেয়ে রয় অরিত্রিকার লজ্জা অস্বস্তি ভরা মুখ পানে। আবেশিত মদ্য কণ্ঠে বলে ওঠে, তোর ভুবন মোহিনী রূপে আমাকে মেরে ফেলতে চাইছিস ফাইরুজ? এহেন প্রশ্নে অরিত্রিকা চমকালো, থমকালো, হতবিহবল হয়ে তাকালো শ্যাম মানবের দিকে। অবিশ্বাস্য ভঙ্গিতে নেত্রপল্লব ঝাপটালো। সারহান অতি শান্ত কণ্ঠে পুনরায় বলে উঠল, তোকে দ্বিতীয়বার শাড়ি পরে দেখে আবার থমকে গেলাম। প্রথমবারে আমার মনের গহীনে অনুভূতিরা বেসামাল হয়েছিল, এবার আমি পুরোটা বেসামাল হয়ে গেলাম। অরিত্রিকার বক্ষস্থল কেঁপে ওঠে। কিছুটা দিশেহারা হয়ে গেল। তীব্র বেগে বক্ষ ধুকপুক করতে লাগলো। সারহানের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। অরিত্রিকা অপলক চেয়ে রয়েছে সারহানের মুখপানে। কিঞ্চিত শীতল তীক্ষ্ণ সেই দৃষ্টি যেন নির্বাক ও কণ্ঠহীন ভাষায় বহু প্রশ্ন উচ্চারিত হচ্ছে। তার দুই চোখের গভীরে জমে উঠেছে হাজারো প্রশ্নের মেঘ দ্বিধা।
যার ভারে ভারাক্রান্ত সে। মনটা কেন যেন চঞ্চল হয়ে উঠেছে, অস্থিরতায় ছটফট করছে প্রতিটি অনুভূতি। বিচলিত হৃদয় হঠাৎ করেই বিদ্রোহ ঘোষণা করতে চাচ্ছে, বাধ্য মন যেন অবাধ্য হওয়ার প্রচণ্ড তাড়নায় কেঁপে উঠছে। এই পরিবর্তনের উৎস কোথায়? এটা কি ভালোবাসা নাকি শুধুই এক মুহূর্তের মোহ? কেন এমন অনুভূতি তার ভিতরে বাসা বাঁধছে? সারহান তো পূর্বে কখনো তাকে প্রশ্রয় দেয়নি, কখনো মধুর ভাষায় কথা বলেনি, বরং প্রতিটা বাক্যে ছিল কঠোরতার ছাপ। তিক্ততা আর অবহেলার বিষ ছিটিয়ে দূরে সরিয়ে রাখতে চেয়েছে তাকে বারবার। তবে সেই মানুষটির হৃদয়ের কঠোর প্রাচীর ভেদ করে ভালোবাসা নামক কোমল অনুভূতি কখন কিভাবে প্রবেশ করলো এক পাষাণ হৃদয়ে? কি সত্যি ভালোবাসার স্থান হয়? কেন আজ সে সারানের চোখে এমন কিছু দেখতে পাচ্ছে যা এতদিন ছিল ধোঁয়াশার আড়ালে? এই অনুভূতির কোনো ব্যাখ্যা আছে কি, নাকি কিছু অনুভূতি ব্যাখ্যা সীমার বাইরে থেকেই যায়? কেন তার মতো এক সাধারণ মেয়ের জন্য এতটা বিচলিত হলো মানুষটা? অরিত্রিকার নেত্রপল্লব কেঁপে উঠল সহসা, বুকের গভীরে যেন অজানা আশঙ্কার স্পন্দন বেজে উঠল। ওষ্ঠ ভিজিয়ে ঢোক গিলে ফেলল, অথচ সেই গলাটুকুও যেন শুকনো বালুর মতো শুষ্ক লাগছে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো দণ্ডায়মান মানুষটিকে। চোখের পলক না ফেলে তাকিয়ে থাকলো সারানের মুখায়বের দিকে। সেখানে ফুটে উঠেছে অদ্ভুত মোহজাল, মুগ্ধতার ছায়া লেগে আছে তার দৃষ্টিতে, যেন সে এমন কিছু দেখছে যা এতদিন তার দৃষ্টির অন্তরালে ছিল। বিমোহিত নয়নে তাকিয়ে আছে সে। শ্যাম মানবের এই তীব্র তুখর চাহনি দেখে অরিত্রিকার বুকে একসঙ্গে অনেকগুলো ঢেউ আছড়ে পড়ল। কি এই অনুভূতি? কেন এই দৃষ্টি তাকে গিথে ফেলেছে অজানা আকর্ষণের আবর্তে? মন ও মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়ল অদৃশ্য দ্বন্দ্ব। এমন অনুভূতি যার ব্যাখ্যা নেই, অথচ যার গভীরতা অনুভব করা যায় প্রতিটি শিরায়, প্রতিটি ধমনীতে। সারহান গভীর শ্বাস টেনে নেয়। এক মুহূর্তে দ্বিধায় তার বাহুতে আবদ্ধ মেয়েলি শরীরের উষ্ণতা টের পায়। ধীরে ধীরে ছেড়ে দেয় অরিত্রিকাকে। এলোমেলো দৃষ্টি চারিপাশে ছড়িয়ে কিছুটা পিছিয়ে এসে দৃষ্টি নিবদ্ধ করে অন্যত্র। এই মুহূর্তে তার অরিত্রিকার পাশে থাকা উচিত নয়, কারণ তার বেপরোয়া প্রেমিক মন মরিয়া হয়ে উঠেছে। অভদ্র হওয়ার একরকম আকাঙ্ক্ষায় কাঁপছে তার অস্তিত্ব, চাইছে তাকে শক্ত করে আলিঙ্গন করতে। বুকের ভিতর জ্বলে ওঠা আগুন নেভাতে, যাকে বিরহের অনলে প্রতিনিয়ত পোড়াচ্ছে, তাকে কি আর এত সহজে যেতে দেওয়া যায়? তার সমস্ত সত্তা আর্তনাদ করছে এই মেয়েটিকে সে সারা জীবন নিজের কাছে আটকে রাখবে। তার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা দৃষ্টিতে, প্রতিটা স্পর্শে তাকে ভালোবাসার শীতল পরশে মুড়িয়ে রাখবে। কিন্তু সময় তার অনুকূলে নেই। সারহান গাঢ় চাহনিতে তাকায় তার প্রণয়িনীর দিকে, অতঃপর শানিত পায়ে ছাদের সিঁড়িতে পা রাখে। কয়েকটা সিঁড়ি পেরোতেই হাতে টান অনুভব করে। পেছনে তাকানোর পূর্বেই মেলি স্বরে ভড়কে যায়, আমার শাড়ি। অরিত্রিকার শঙ্কিত স্বর। এক হাতে কাঁধের উপরিভাগে লাগানো সেফটি পিন ধরে রেখেছে। মুখায়বে আতঙ্কের ছাপ স্পষ্ট। সংকোচ নেই কিঞ্চিত, ভয়াতুর দৃষ্টিতে তাকায় সারহানের দিকে। সারহান অরিত্রিকার আকস্মিক চিৎকারে থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে অরিত্রিকার পানে, ভ্রুযুগল কুচকে পর্যবেক্ষণ করে চিৎকারের কারণ। কিয়ৎ সময় পর বুঝতে সক্ষম হয় অরিত্রিকার শাড়ির আঁচল তার ঘড়িতে আটকে গেছে। সারহানের মুখ কিছুটা গম্ভীর হয়ে উঠল। একরকম নির্লিপ্ত ভঙ্গিতে বেশ শব্দ করে সিঁড়ি বেয়ে নেমে অরিত্রিকার সামনে এসে দাঁড়ালো। অরিত্রিকা চকিত দৃষ্টিতে পুনরায় তাকায় দণ্ডায়মান মানুষটির দিকে। সারহান ধীর গতিতে হাত তোলে, তার চোখে নিবদ্ধ থাকে ঘড়িতে আটকে যাওয়া শাড়ির আঁচলের দিকে। এক প্রকার গূঢ় তৃপ্তি ছড়িয়ে পড়ে ওষ্ঠাধারে। মৃদু হাসির রেখায় প্রতিফলিত হয় অদ্ভুত অনুভূতি। ভ্রুযুগল কুচকে চক্ষুদ্বয় উঁচিয়ে গভীর দৃষ্টিতে অরিত্রিকার মুখায়ব পর্যবেক্ষণ করে। মেয়েটা যে স্পষ্টতই শঙ্কিত তা বুঝতে সারহানের মুহূর্তমাত্র দেরি হয় না। কণ্ঠনালী হতে নিঃসৃত শব্দগুলো প্রায় ফিসফিসিয়ে উঠে, যেন সময়ের অতল থেকে উঠে আসা কোনো অলিখিত সত্য। এ বাঁধন যদি নিছক কাকতালীয় হয়, তবুও মনে হচ্ছে সৃষ্টির আদি থেকে প্রকৃতি আমাদের জন্য এমনই বন্ধনের প্রতিচিত্র এঁকে রেখেছে, যেখানে তুই আর আমি সময়ের স্রোতের মতো পাশাপাশি বয়ে যাব, অবিচ্ছেদ্যভাবে একসঙ্গে। অরিত্রিকার সারা শরীর কেমন জানি শিরশির করে উঠে। এক মুহূর্তের জন্য কি সে ভেবেছিল সারহান এমন কোনো কথা বলবে? এই মানুষটার দুর্বোধ্য মনস্তত্ত্ব সে কখনোই ঠিক বুঝতে পারে না। সারহান হালকা হাসে, রহস্যময় দুর্বেধ্য সেই হাসি। পরক্ষণে অনায়াস ভঙ্গিতে ঘড়ি থেকে শাড়ির আঁচল ছাড়িয়ে দেয়। কোনো কিছু না বলে দ্রুত পায়ে ছাদের দিকে চলে যায়। অরিত্রিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখের সামনে যেন মুহূর্তে আগের দৃশ্যের রেশ রেখে যায়। সারহানের ব্যক্তিত্ব, অভিব্যক্তি, কণ্ঠস্বরের অনুরণ আর সেই বাঁধনের অস্ফুট প্রতিশ্রুতি, যা হয়তো সত্যি ছিল। অরিন মুখশ্রী মলিন করে চুপচাপ বসে আছে, তার দৃষ্টি দূরে দৃশ্যমান অট্টালিকার দিকে নিবদ্ধ। তার চিন্তাগুলো সময়ের আবরণ ভেদ করে অতীতের গহ্বরে ডুব দিচ্ছে। আজ যদি তার ভালোবাসার মানুষটি সঠিক হতো, তাহলে কি এই মুহূর্তে সবকিছু ভিন্ন হতো? তাহলে কি সে আজ অন্য কারো জন্য নয়, বরং তারই জন্য মেহেদি রাঙাতো? এই একটিমাত্র ভাবনাই তাকে বিষণ্ণতার গভীরে ডুবিয়ে দেয়।
বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস রয়ে যায়, কিন্তু বাইরে থেকে তা বোঝার উপায় নেই। পাশে বসে তমা অরিনের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে মেহেদি দেওয়া শুরু করেছে। অন্য পাশে বসে আছে অরিনের বান্ধবীরা। তারা দুজন বান্ধবীর অন্য হাতে মেহেদি দেওয়ার জন্য ফোনে ডিজাইন খুঁজে চলেছে। তোমা অরিনের হাতের মাঝখানে রাহাত নাম লিখে দিও। আবিরের আকস্মিক আগমনে অরিন চমকে ওঠে। তার চঞ্চল নেত্রপল্লব মুহূর্তেই কেঁপে ওঠে। বিস্মিত নয়নে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। আবির, সৌম্য চেহারার প্রশান্তির ছাপ, ওষ্ঠকোণে সেই চিরচেনা হাস্যোজ্জ্বল অভিব্যক্তি, পরনে সাদা রঙের পাঞ্জাবি, যার উপর সোনালি সুতোয় ফুটিয়ে তোলা কারুকাজ, দেখতে সুদর্শন লাগছে। তমা নিজের নাম কোনো ছেলের কণ্ঠে শুনে মেহেদি দেওয়া হাত থামিয়ে সামনে তাকায়। কিছুক্ষণ অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বিস্ময়ে ফেটে পড়ে। আবির ভাইয়া, তুমি এখানে কি করছো? তার কণ্ঠে স্পষ্ট অবাকত্ব। অরিন নির্বাক বসে থাকে। লীনা ও প্রভা ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকায় আবিরের দিকে। অচেনা একটা ছেলেকে দেখে একটু সংকোচ বোধ করে। অরিন হতবিহ্বল হয়ে একবার আবিরের দিকে তাকাচ্ছে, তো আরেকবার তমার দিকে তাকাচ্ছে। দুজনের কথোপকথনে বুঝতে পারলো তমা এবং আবির পূর্ব পরিচিত। আবির চেয়ার টেনে বসলো, স্বাভাবিকভাবে বলল, সারহান আমার বন্ধু, সেই সুবাদে দাওয়াত কবুল করতে এসেছি। তমা মৃদু হাসলো, ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, বুঝলাম। তোমাকে কিন্তু হলুদ শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাঙ্কস ভাইয়া। তমা ভীষণ লজ্জা পেল। তার গালের দুই পাশ লালচে আভা চড়িয়ে দিল, যদিও সে সেটা আড়াল করার বৃথা চেষ্টা করলো। অরিন বিরাগ ভরে তাকালো আবিরের দিকে। এই ছেলে আবারও ফ্লার্টও করতে জানে, অতি আশ্চর্যের বিষয়। সে ভেবেছিল আবির একদম নম্র, ভদ্র, সংযত স্বভাবের কেউ হবে, কিন্তু এখন যা দেখছে তা সম্পূর্ণ বিপরীত। এই আচরণ, এই সপ্রতিভ হাসি, অনায়াস ভঙ্গি, সব মিলিয়ে একটা ধোঁকাবাজির মতো লাগছে। অরিনের মুখের অভিব্যক্তিতে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। আবির তার দৃষ্টি ঠিকই ধরে ফেলল, এতে বেশ মজাই পেল। ঠোঁটের কোণে ক্রূর হাসি টেনে তমার দিকে তাকিয়ে বলল, রাহাতের নাম লিখে দিয়েছো? তমার চেহারা মুহূর্তে আরো লাল হয়ে গেল। সে বিব্রত হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিল না। অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, এখনো লিখিনি। আরে দ্রুত লিখে দাও। দিচ্ছি ভাইয়া। কারো নাম লেখার দরকার নেই। অরিন দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল। তমা আশ্চর্যিত হলো বেশ। সে মেহেদি না দিয়ে আর চোখে তাকালো। লীনা ও প্রভা চমকে গেল। বান্ধবীর কথার ধারা বুঝতে সময় লাগলো না। লীনা অরিনের হাত ধরে ইশারা করলো শান্ত হওয়ার জন্যে। আবির পায়ের উপর পা তুলে ভ্রুক্ষেপহীনভাবে পড়ল। তাহলে কার নাম লেখার ইচ্ছে আছে? ফ্রডটার নাম লিখতে হাতে? অরিনের রাগ ক্ষোভে কান্না পেল। ছলছল করে উঠল চক্ষুদ্বয়, অশ্রুকণা গাল বেয়ে পড়তে লাগলো। গমগমে কণ্ঠে বলে, আপনি একটা বাজে লোক আবির। আরে আরে কাঁদছো কেন? আমি তো এমনি বলেছি, বিয়ের কোণে কাঁদতে নেই জানো না? আপনি চুপ করুন, খারাপ লোক। ঠিক আছে, চুপ করলাম। এই যে আঙ্গুল রাখলাম ঠোঁটের উপর, আর উল্টোপাল্টা কোনো কথা বলবো না। দয়া করে কান্না করো না। আবির তার কথা মতো আঙ্গুলখানা চাপিয়ে দিল অষ্টদয়ের উপরিভাগে। নিষ্পাপ চাহনিতে তাকালো অরিনের দিকে। কেমন ছোট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আছে। অরিনের হঠাৎ হাসি পেল, তবুও মুখ ভার করে চুপ করে রইল। এই লোকের সামনে হাসা যাবে না, বেয়াদ্দব লোক। লীনা পুনরায় ফোনের দিকে নজর দিল, কিন্তু প্রভা হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। এত হ্যান্ডসাম মানুষ কই থেকে টপকালো? নাম্বার জোগাড় করতে হবে, তারপর কথা বলে পটিয়ে বিয়ে করতে হবে। আরশাদ সাহেব এবং আজমল সাহেব রান্নার দিকটা পর্যবেক্ষণ করে ছাদে এসেছেন। বাড়ির বড় মেয়ের বিয়েতে তারা দুজন কমতি রাখেননি। আরশাদ সাহেবের মেয়ে না হলেও অরিনকে তিনি খুব ভালোবাসেন। বাহিরের কেউ বুঝতেই পারবেন না মেয়েটা তার মেয়ে নয়, বরং ভাইয়ের মেয়ে। তারা দুজন অরিনের দুই পাশে বসলেন। অরিনের দু হাতে মেহেদি দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে কিছুক্ষণ আগে। দুই হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে তমা। দুই হাত সোজা করে বসেছিল এতক্ষণ। বাবা এবং চাচাকে আসতে দেখে মৃদু হাসলো। আজমল সাহেব নিঃশব্দে মেয়ের মাথায় হাত রাখলেন, কোমল স্নেহে আঙ্গুল বুলিয়ে দিতে লাগলেন চুলের মাঝে। যেন এই মৃদু স্পর্শে অগণিত না বলা অনুভূতি ফুটে উঠে, ভালোবাসা, স্নেহ এবং গভীর বেদনাবোধ। চোখ দুটো মমতা মিশ্রিত চাহনিতে আটকে গেল মেয়ের মুখের উপর। বুকে কেমন চাপা পীড়া অনুভূতি হলো, যেন হৃদয়ের গভীরে শূন্যতা এসে গেঁথে বসেছে। কালকের পর মেয়েটা আর এই বাড়িতে থাকবেন, এই ভাবনাটাই যেন দম বন্ধ করে দিচ্ছে তাকে। মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছে একটাই সত্য, মেয়েটা কাল থেকে অন্য কারো বাড়ির বউ হয়ে যাবে। আর কদিন পর চলে যাবে শ্বশুর বাড়ি। তখন আর চাইলেও তাকে এই বাড়িতে আগের মতো রাখা যাবে না। অফিস থেকে ফিরে ঘরে ঢুকলে তার চঞ্চল মুখখানা দেখতে পাবেন। আর কখনো কি সন্ধ্যা চায়ের কাপ হাতে মেয়েটা এসে পাশে বসবে, অফিসের ক্লান্তি ভুলিয়ে দিয়ে বলবে, বাবা আজ অফিস কেমন ছিল? এতদিন যেমন ছিল সেসব কি সবিশেষ? ভিতরে কোথাও যেন শূন্যতা ধপধপ করে উঠল। গলায় দলা পাকিয়ে এলো অসহনীয় কষ্ট। চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল ধীরে ধীরে। আজমল সাহেব বহুক্ষণ ধরে রাখা ধৈর্যের বাদ আর রাখতে পারলেন না। ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, দোয়া করি
আমার আদরের প্রিয় বড় কন্যা, তুমি জীবনে সুখী হও, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হোক। তার দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বোঝাপড়ার বন্ধন দৃঢ় হোক। দোয়া করি সে যেন সব বিপদ আপদ থেকে নিরাপদে থাকো, জীবনের প্রতি মুহূর্তে আনন্দ ও কল্যাণে ভরে ওঠে। ঘর যেন ভালোবাসা ও মমতায় পরিপূর্ণ হয়, আর যেন সৎ, নেককার ও স্নেহময় জীবনসঙ্গীর সাথে সুখী জীবনযাপন করতে পারো। অরিন বাবার আদরে দোয়ায় কেঁদে উঠল। পিতার কাছে মেয়ের মূল্য, ভালোবাসা কতখানি তা বুঝতে পারল। আজমল সাহেব তাকে অরিত্রিকাকে ভীষণ আদর করেন, তা যেন আজ নতুন করে। বাবারা মেয়েদের এত ভালোবাসে কেন? বড় হলে মেয়েরা অন্য বাড়িতে যায় তাই? আজমল সাহেব আদুরে ভঙ্গিতে পুনরায় বললেন। আরিন আম্মু, কাঁদে না, শান্ত হও। অরিন আজমল সাহেবকে জড়িয়ে ধরল, হু হু করে কেঁদে উঠল। মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। আজমল সাহেবের চোখ অশ্রুসিক্ত। আশরাত সাহেব শান্ত কণ্ঠে বলে উঠলেন, অরিনা আম্মা, শান্ত হও। যদি বিয়ে করতে না চাও এখনো বলতে পারো, বিয়ে ক্যান্সেল করে দিব। শেষোক্ত কথাটি কৌতুকপূর্ণ শোনালো। আশেপাশে দাঁড়িয়ে থাকা সকলে হেসে উঠল। সাদাত উচ্চস্বরে চিৎকার করে বলল, অরিনা আপু, বিয়ে ক্যান্সেল করার অফার এসেছে, এই সুযোগ কাজে লাগাও। পাশে তানিয়া বেগম দাঁড়িয়েছিলেন, এতক্ষণ নীরবে কাঁদছিলেন, কিন্তু ছোট ছেলের এমন কথায় চটলেন। সাদাতের পিঠে ধম করে কিল বসিয়ে দিলেন। সাদাত মৃদু চিৎকার দিয়ে উঠল, পিঠ ডলতে ডলতে বলল, আমায় মারলে কেন মা? তানিয়া বেগম কটমট করে তাকিয়ে বলল, বদমাস ছেলে, বিয়ে নিয়েও ঠাট্টা করতে হয়? বাবা যে ঠাট্টা করলো তখন কিছু বললেন না, অথচ আমি ঠাট্টা করলেই দোষ। অতএব তুমি বাবাকে বেশি ভালোবাসো আর আমাকে কম ভালোবাসো, এটাই প্রমাণিত। সাদাত মুখ গোমরা করে বলল। তানিয়া বেগম ছেলের মুখে লাগাম ছাড়া কথাবার্তা শুনে বিস্মিত হলেন, একটু লজ্জা পেলেন, তবুও প্রকাশ করলেন না। পাশে সাথী বেগম এবং ইসমা বেগম দাঁড়িয়েছিলেন। সাদাতের কথা শুনে হেসে ফেললেন। অরিত্রিকা ও ইশরা চেয়ারে বসেছিল। সাদাতের কথা শুনে হুহা করে হেসে ফেলল। অতঃপর দুজনে একসাথে বলে ফেলল, আমরা কিন্তু কিছু শুনিনি। তানিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বললেন, বাদর ছেলে, একদম বাপের মতো হয়েছে। সাদাত দাঁত কেলিয়ে পড়ল, বাপের মতো হয়ে গর্ববোধ করছি। বাঙালিদের হলুদের অনুষ্ঠানে মেয়েকে ক্ষীর খাওয়ানো হয়, এটা বহু আগে থেকেই প্রচলিত। এখনও সেই ধারা অতিবাহিত রয়েছে। ক্ষীর খাওয়ানোর পর্ব এবং মেহেদি খাওয়ার পর্ব আপাতত শেষ। ক্ষীর খাওয়ানোর পর্ব এবং মেহেদি দেওয়ার পর্ব আপাতত শেষ। ক্যামেরাম্যান সুন্দর মুহূর্তগুলো ভিডিও এবং ছবি তুলে রেখেছে। অরিন তার বান্ধবীদের সাথে ছবি তুলেছে। উপস্থিত সকলের সাথে ছবি তোলার পর্ব শেষ হয়েছে। শুধু এখন বাকি ফ্যামিলি ফটো তোলার। ক্যামেরাম্যান তারা দিচ্ছেন সকলকে। স্টেজে গিয়ে অরিনের পেছনে দাঁড়ানোর জন্য আজমল সাহেব এবং সাথী বেগম মেয়ের দুই পাশে বসেছেন। আরশাদ সাহেব ও তানিয়া বেগম স্টেজে গিয়ে হাসি মুখে এক পাশে দাঁড়ালেন। তার পাশে দাঁড়ালেন ইসপা বেগম ও ইশরা। অরিত্রিকার শাড়ি পরে বেহাল অবস্থা, মনে হচ্ছে কুচি খুলে যাবে। কোনো মতে সাবধানতা অবলম্বন করে স্টেজে গিয়ে ইশরার পাশে দাঁড়ালো। তখনই সুযোগ বুঝে পাশে টপকে পড়ল ইরফান। এতে হকচকিয়ে গেল সে। পাশে তাকিয়ে ইরফানকে হাস্যরত অবস্থায় তার দিকে তাকিয়ে থাকতে দেখে একটু বিরক্ত বোধ করলো। আজ এই মানুষটা তার আশেপাশে এত ঘুরঘুর করছে কেন? মানুষটা তাকে অস্বস্তিতে ফেলছে। কিছুটা চেপে সে চোখ ফিরিয়ে তাকালো সামনে। এরই মাঝে হুড়মুড়িয়ে স্টেজে উঠল সাদাত। সুযোগ বুঝে ঠুস করে ইশরা এবং অরিত্রিকার মাঝে ঢুকে পড়ল। ইশরা পড়ে যেতে গিয়ে কোনো রকম সামলে নিল। রাগান্বিত দৃষ্টিতে তাকালো সাদাতের দিকে, কিন্তু সাদাত রাগান্বিত চাহনি দেখে ওষ্ঠ এলিয়ে হাসল। টমেটো এভাবে তাকাস না, তোকে দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সাদাতের নির্লজ্জ ধরনের কথায় ইশরার রাগ তরতর করে বাড়ল। এই ছেলে তার সাথেও ফ্ল্যাট করছে, অসভ্য তেয়াদর ছেলে কোথাকার। ক্রোধ মিশ্রিত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, একদম উল্টাপাল্টা বলবি না সাধুর বাচ্চা। সাদাত ভ্রুযুগল বাঁকিয়ে হাসি বজায় রেখে বলল, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই কলমি সাদাত। ভাই, আমি তোর বোন হই, এটা ভেবে ফ্লার্ট করা বন্ধ কর। তুই আমার নিজের বোন নস, সম্পর্কে ফুফাতো বোন, কিন্তু আমি তোকে ফ্রেন্ড ভাবি, তাই ফ্রেন্ড হিসেবে ফ্লার্ট করতেই পারি। সাদাত ভাবলেশীন ভাবে বলে ওঠে। ইশরা সাদাতের কথায় মুখ কুচকায়। ক্যামেরাম্যান ক্যামেরা হাতে নিয়ে ফটো তোলার জন্য প্রস্তুত, কিন্তু একজন মিসিং। সারহান স্টেজে নেই। তিনি উচ্চস্বরে বললেন, সাহেব কোথায়? উনি না থাকলে ফ্যামিলি ফটো তোলা হবে না, দ্রুত ওনাকে কেউ ডাকুন। ক্যামেরাম্যানের কথা শুনে সকলে আশেপাশে তাকায়। অরিনের বান্ধবীরা, অরিত্রিকার বান্ধবীরাও তমা দাঁড়িয়ে আছে একপাশে।
সারহান এবং আবির কোথাও নেই। সাদাত পকেট হতে ফোন বের করে কল দিল সারহানের ফোনে। অরিত্রিকার চক্ষুদয় আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো সারহানকে, কিন্তু মানুষটি নেই। কোথায় গেল? তোর ফুলের আশেপাশে ভ্রমর মধু খাওয়ার জন্য উড়াউড়ি করছে, আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস শালা। সারহান বুকে দুহাত গুজে এক ধ্যানে তাকিয়েছে স্টেজের দিকে, মুখায়বব অতিশয় শক্ত, তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ অরিত্রিকা ও ইরফানের দিকে। আবিরের কথা শুনে চিবুক আরো বেশি শক্ত হয়ে আসে। তারা দুজনে কিছুক্ষণের জন্য নিচে গিয়েছিল। সাদাতের কল্পে উপরে এসেই মেজাজ বিগড়ে গেছে। চোখের সামনে ইরফানের আমোদিত ভাব সহ্য হচ্ছে না। অরিত্রিকার পাশে দাঁড়াতে পেরে মনে হচ্ছে উঠছে। আবির পুনরায় বলে ওঠে, দেখ ইরফান কেমন ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে তোর ফাইরুজের পাশে দাঁড়িয়ে, আর তুই এখানে দাঁড়িয়ে লুচুর মতো ফুলছিস। সারহান রাগান্বিত দৃষ্টিতে তাকালো আবিরের দিকে, অতঃপর গটগটি স্টেজের দিকে চলে গেল। আবির শব্দ করে হাসলো। এই তো মেন জায়গায় তিল লেগেছে। অরিত্রিকা এতক্ষণ সারহানের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছে মানুষটা কোনো কারণে রেগে আছে। হঠাৎ কি এমন হলো? সারহানকে দাম্ভিক ভঙ্গিতে স্টেজের দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেল। নজর লুকিয়ে তটস্থ ভঙ্গিতে দাঁড়ালো। সারহান শানিত পায়ে এগিয়ে এসে সোজাসুজি অরিত্রিকা আর ইরফানের মাঝে এসে দাঁড়ালো। ড্যাম কেয়ার ভাব নিয়ে অরিত্রিকা হকচকিয়ে গেল। দ্বিধাগ্রস্ত চাহনিতে তাকালো সারহানের দিকে। সারহানও গম্ভীর মুখে তাকায় অরিত্রিকার দিকে। ইরফানের আমোদিত মুখখানা চুপসে গেল। ভেবেছিল অরিত্রিকার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে, কিন্তু তার আগে সারহান এক বালতি পানি ঢেলে দিল। ফাটা কপাল, মুখখানা গোমড়া করে দাঁড়িয়ে রইল। সারহানের মুখ পানে তাকিয়ে অরিত্রিকা লাজুক হাসে। এতক্ষণে অস্বস্তি কর্পূরের ন্যায় উড়ে গিয়ে হানা দিল লাজুকতা। সারহানের জ্বলন্ত রাগ নিমিষেই নিভে গেল। এক পশলা স্নিগ্ধ অনুভূতিতে সিক্ত হলো তার অন্তঃকোণ। প্রেয়সীর হৃদয়ে তার ভালোবাসা একটু হলেও কি স্থান পেল? এই লাজেরাঙা হাসি কি তার প্রমাণ নয়? গম্ভীর মুখশ্রী স্বাভাবিক হয়ে আসে। শান্ত চাহনিতে তাকিয়ে ভ্রুবাকে ইশারা করলো সামনে তাকাতে। অরিত্রিকার কপাল কুঁচকে গেল। অবুজের ন্যায় নেত্রপল্লব ইশারা করলো। কি বললেন? সারহান মৃদু হাসে। সকলের অগোচরে অরিত্রিকার আলতোভাবে হাত ধরে। অরিত্রিকা কিছুটা কেঁপে ওঠে। সারহান শান্ত কণ্ঠে ধীরে বলে ওঠে, আমার দিকে হাঁ করে না তাকিয়ে সামনে তাকা। অরিত্রিকা অপ্রস্তুত হলো, মিনমিনিয়ে বলল, কই আপনার দিকে তাকিয়ে আছি কই? তাহলে আমাদের চোখাচোখি হচ্ছে কিভাবে? অরিত্রিকা থতমত খেয়ে গেল। সারহান ক্ষীণ হাসলো। এরই মাঝে ক্যামেরাম্যান হাঁক চাললো, আরে আপনারা একে অপরের দিকে তাকিয়ে না থেকে সামনে তাকান। অরিত্রিকা চমকে গেল। দ্রুত দৃষ্টি সরিয়ে তড়িৎ বেগে তটস্থ ভঙ্গিতে সামনে তাকায়। সারহান ওষ্ঠ কামড়ে হেসে ক্যামেরার দিকে তাকায়। ক্যামেরাম্যান ফ্যামিলি ফটো তুলতে ব্যস্ত হয়ে যায়। বেশ কয়েকটা ছবি তোলার পরে সবাই স্টেজ থেকে নেমে যায়, কিন্তু অরিত্রিকা এবং সারহান ঠাই দাঁড়িয়ে আছে। অরিত্রিকা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়েছে। সারহানের মুঠোতে বন্দি তার হাত। মানুষটা কেন ছাড়ছে না? কেউ যদি দেখে ফেলে তুলকালাম বেঁধে যাবে। সারহান ক্যামেরাম্যানকে ইশারা করে কাপল ফটো তুলে দেওয়ার জন্য। ক্যামেরাম্যান হাসলো। ক্যামেরা ফোকাস করলো দুজনের দিকে। ফটাফট ফটো তুলতে লাগলো। মুখ গোমরা করে আমাদের ফার্স্ট তোলা কাপল পিক খারাপ করতে চাইছিস? যদি একটা পিক তেরা বেঁকা হয় তোর গোমরা মুখে থাপড়ে সোজা করে দিব। সারহানের গুরুগম্ভীর পুরুষালী চাপা স্বরে শিউরে উঠে জোরপূর্বক হাসি টেনে তাকায় সামনে। সারহান শুভ্র পাঞ্জাবি টেনে টুনে স্বাভাবিকভাবে তাকায় ক্যামেরার দিকে। আরশাদ সাহেব, আজমল সাহেব, সাথী বেগম, তানিয়া বেগম এবং ইসমা বেগম এর মাঝে নিচে চলে গেছেন। এখন নাচ গান হবে, তাই ছোটদের মাঝে না থাকা ভালো। ইরফান বিষণ্ণ মুখে তাকিয়ে আছে সারহান আর অরিত্রিকার দিকে। তবুও কিছু একটা ভেবে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলো বিষয়। এই ইশরা, বল। সূর্য আজ কোন দিকে উঠেছিল রে? না মানে যারা একে অপরকে দু চোখে সহ্য করতে পারে না তারা একসাথে ছবি তুলছে। সাদাতের সন্দেহ বাতিক কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করলো। ইশরা বিভ্রান্তিতে পড়ে গেল। আসলেই তো সাদাতের কথায় লজিক আছে। এদের ভেতরে চলছে কি? ছোট্ট মস্তিষ্কে চাপ নিও না বাচ্চারা, তোমরা বোধহয় কেমিস্ট্রিতে দুর্বল, তাই ওদের কাহিনী বুঝতে পারবে না। আবির হেয়ালি করে বলে উঠে। সাদাত কৌতূহল বশত জিজ্ঞাসা করল, দুজনের মধ্যে কিসের কাহিনী? সমুদ্রের পানি শুকিয়ে যেমন লবণ তৈরি করা হয়। তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন? চলো সবাই একসাথে ছবি তুলি। আবির সাদাতকে টেনে স্টেজে চলে গেল। ইশরা আবিরের কথার মানে বুঝলো না। সেও ছুটলো স্টেজের দিকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।